জিজ্ঞাসা করার ধরন দেখে মনে হবে বা খুব একটা উদার ইন্টেলেকচুয়াল জিজ্ঞাসা, কিন্তু আসলে একটা মূর্খতা কাজ করে। ধরো আমি যদি বলি তুমি রাত্রিবেলাতে তুমি সমস্ত বাড়ির দরজা জানলা খোলা রেখে ঘুমো, এই বাড়ির দরজা জানলার মধ্যে তুমি আবদ্ধ নাকি? তুমি বলি না না মারা, সেটা বললে কি হবে নাকি? চোর ডাকাত থাকতে পারে, উল্টো পাল্টা লোক বাড়িতে ঢুকতে পারে। তাহলে তোমার কিছু রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? তোমার নিজের প্রাণ রক্ষা করতে হবে, তোমার বাড়ির লোকেদের মান রক্ষা করতে হবে, তোমার জিনিসপত্র রক্ষা করতে হবে। তাহলে ভারতের যা এত হাজার বছরের এত কিছু লুণ্ঠন হয়েছে, বিদেশিরা এসে সমস্ত কিছু আমাদের শেষ করে দিয়েছে, তারপরে তোমার এই জিজ্ঞাসাটা কি ঠিক মানায়? যেন কাঁটাতারে আবদ্ধ না থাকলেই ভালো হতো, সবার যদি খুলে রেখে দেওয়া যেত, আয় দস্যুরা, ডাকাত ধর্ষণকারীরা আয়, দেখ আমরা কত খোলামেলা উদার, আমরা পুরো পৃথিবীকেই ভারত ভূমি বলে মনে করি। সুতরাং প্র্যাকটিক্যাল দিকগুলো দেখো। যে দীপক মন্ডল তুমি হয়তো খুব উদার, কিন্তু বাকি পৃথিবী কি উদার হয়ে গেছে? ধরো যে টেররিস্টরা বা যে চোরেরা তোমাকে অ্যাটাক করার কথা ভাবছে, তারা কি তোমার মতনই উদার হয়ে গেছে? তা তো হয়নি। তারা কি তাদের বাড়িগুলো খুলে রেখেছে তোমার জন্য? তাও তো করেনি। 2 নম্বর হচ্ছে যে তুমি একবার সারা পৃথিবী একবার ঘুরে দেখো না যে ভারত ভূমি বলে মনে হয় কিনা। যাও 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 সৌদি আরব যাও, ঘুরে এসো, কতটা ভারত ভূমি বলে তোমার মনে হয় তুমি দেখো সেটা। সেখানে কিরকম ধরনের খাদ্য খাবার, পোশাক, সংস্কৃতি, ভাষা, উঠা বসা, সম্ভাষণ, শ্রদ্ধা অশ্রদ্ধা। আমি সবাইটা খারাপ আমাদেরটা ভালো তা বলছি না, সম্পূর্ণ ভিন্ন। ভারত একটা দেশের নাম, সেই দেশটা একটা পলিটিক্যাল এন্টিটি আজকে আছে ঠিকই, কিন্তু সেই দেশটা একটা কালচার, একটা সংস্কৃতি। এবার সেই সংস্কৃতি যতদূর পর্যন্ত প্রসারিত ততদূর পর্যন্ত ভারত। আমি এতদূর পর্যন্ত বলবো যে তুমি যদি এমন একটা মানুষ হও যে ধরো ফোনে ভিডিও গেম খেলো, আর সকালবেলা 9টার সময় ঘুম থেকে ওঠো, খাওয়ার সময় ডানাত বাহাত মানো না, তুমি কখনো ভোরবেলা সূর্যের দিকে তাকাও না, তোমার খেতে খেতে মনে মনে সেটাকে প্রসাদ জ্ঞান করো না, ধরো আমি কথার কথা বলছি, তাহলে তুমি ভারতবর্ষ নও। তো হয়তো জিওগ্রাফিক্যাল একটা ভারত ভূমিতে তুমি বাস করছো, কিন্তু তুমি ভারত নও। ভারত একটা কালচার, এবং খুব প্রাচীন কাল, অন্তত 30,000 বছরের একটা একটা সংস্কৃতি, যেটা পুরো পৃথিবীকে বারবার আলোকিত করেছে, এবং যে ভারত কালচারের উপর বারবার আক্রমণ হয়েছে, এবং পৃথিবীর অন্যান্য কালচার যেখানে একদম ধ্বংস হয়ে গেছে, সেখানে ঈশ্বরের ইচ্ছায় এখানে বহু মহাপুরুষ এবং অবতাররা লীলা করেছেন বলে সেই কালচারটা কোনো রকমে নিজেকে বাঁচাতে পেরেছে, এবং তাকে রক্ষা করাটা এখন খুব দরকার। এটা কোনো ভারতবর্ষের উগ্র জাতীয়তা বোধ থেকে বলা হচ্ছে না, এটা পুরো পৃথিবীর মঙ্গলের কথা ভেবে বলা হচ্ছে। সেই কালচারটাকে, সেই লাইফস্টাইলকে, সেই ধর্মকে, সেই ইতিহাসকে রক্ষা করাটা খুব দরকার। তাই আমাদের আজকে একটা স্ট্রং মিলিটারি আছে, তাই যে একটা কাঁটাতারের বেড়া আছে, তাই যে একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে, যেটা অন্তত এই কালচারটাকে রক্ষা করার জন্য একটা দায়িত্ব নিয়েছে। এটা একটা আশীর্বাদ। এবার যেদিন ধরো ভারতের কালচার আস্তে আস্তে আবার আগের মতন ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় জীবনবোধ, ভারতীয় ধর্মকে আবার যদি মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ আলিঙ্গন করতে আরম্ভ করে, তাহলে ধীরে 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 তুমি যেখানেই যাবে সেখানেই মনে হবে এটা ভারত। যতদিন না তা হচ্ছে ততদিন অবশ্যই এই কাঁটাতারের বেড়া দিয়ে যেটা ভারত, সেটাই শুধুমাত্র তোমার ভারত নয়, তুমি নিজে কতটা ভারত সেটা তুমি দেখো, এবং দরকারে তুমি সেটা হয়ে ওঠো, সেই ভারত মাতার একজন যোগ্য সন্তান হয়ে ওঠো। স্বামী বিবেকানন্দকে আদর্শ করো, শ্রী অরবিন্দকে আদর্শ করো, নেতাজি সুভাষ চন্দ্র বসুকে আদর্শ করো, নিজে একটা ভারত হয়ে ওঠো। নমস্কার, আমি দিগন্ত। ইন্ডিয়ান মংস ও মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির সকল দর্শক ও শ্রোতাদের আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। প্রতি রবিবারের মতো আজও আমরা শ্রদ্ধেয় মহারাজের সৎসঙ্গের আসরে উপস্থিত হয়েছি। বহু মানুষ জিজ্ঞাসা পাঠাচ্ছেন এবং যথাযোগ্য মীমাংসা পেয়ে পরে তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন। অনেকেই স্বীকার করছেন এই অনলাইন আসর যেন তাদের কাছে আধুনিক উপনিষদ, যেন স্রোতস্বিনী গঙ্গার মতো তাদের মোহনার দিকে এগিয়ে দিচ্ছে। সৎসঙ্গ মানেই তাই, যেখানে আন্তরিকভাবে সত্যকে খোঁজা হয়, যেখানে কোনো মতবাদ চাপিয়ে দেওয়ার অভিসন্ধি নেই, যেখানে অতি তুচ্ছ কথাও চলতে চলতে ব্রহ্মতত্ত্বের দিকে বাঁক নেয়, সেটাই সৎসঙ্গ। ইন্ডিয়ান মংসের সাথে আজ আমাদের 51তম এপিসোড। আমাদের ইউটিউব এবং ফেসবুকে আগের থেকে ভিউয়ার্স বেড়েছে, অনেকেই ভিডিও রেকর্ডিং শেয়ার করছেন বুঝতে পারি। বহুবার আমি এর জলজান্ত প্রমাণ পেয়েছি। প্রতিটি লাইভ অনুষ্ঠান আমি মহারাজের সাথে বসেই শুনি, অথচ অনেক অপরিচিত মানুষ আমাকেই বহুবার ভিডিওর লিঙ্ক পাঠিয়ে কাতর অনুরোধ করেন দেখার জন্য। আমার কথা ছেড়ে দিন, মহারাজকেও তারা পাঠিয়ে বারবার দেখার জন্য অনুরোধ করেন। তাদের এই সহজ সরল আন্তরিক ভালোবাসাকে শ্রদ্ধা না জানিয়ে উপায় নেই। আপনারা দিকে দিকে যত বাংলাভাষী মানুষ আছে সকলের কাছে এই ভিডিওগুলো ছড়িয়ে দিন, তারাও দিশা পাক, এই অনুরোধ রইল। এবার আমার সহ সঞ্চালক উমেশ দাকে স্ক্রিনে আনার জন্য অনুরোধ করব। শুভ সন্ধ্যা উমেশ দা। ধন্যবাদ। শুভ সন্ধ্যা দিগন্ত, তোমাকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। দিগন্তকে আমরা প্রথম লাইভ সৎসঙ্গের যে অনুষ্ঠান তাতে স্ক্রিনে দেখলাম, ও মূলত
স্ক্রিনের পেছনে থেকেই কাজ করে, দর্শকদের সঙ্গে একটা সরাসরি স্ক্রিন শেয়ার হলো। নমস্কার, সকলে আমার প্রণাম নেবেন। আজকে 51তম পর্ব, আজকের অনুষ্ঠান স্বদেশ সেবক। দিগন্ত যেটা বলছিল যে মহারাজ কোনো মতবাদ তৈরি করেন না বা মতবাদ চাপিয়ে দেন না, একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি তৈরি করে দেন শ্রোতাদের মধ্যে, এবং সেই স্বচ্ছ দৃষ্টিভঙ্গি মনের কোণে একটা আলো জ্বেলে দেয়, যেটা আমাদের মধ্যে একটা পরিবর্তনের সূচনা করে। খুব ভালো বলেছে দিগন্ত। আজকের স্বদেশ সেবক 51তম পর্বের যে অনুষ্ঠান, ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলে, সেখানে আমি মহারাজকে স্বাগত জানাবো, মহারাজকে আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানে। নমস্কার, ধন্যবাদ দিগন্ত, প্রণাম মহারাজ এবং উমেশ, তোমাদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাই, যে ঈদ কালকে হয়েছে, এবং অক্ষয় তৃতীয়া গতকাল এবং আজ মিলে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমাদের যে প্রয়াস এই মানুষের মধ্যে একটা প্রেরণা জাগিয়ে তোলা, আমাদের গুরু মহারাজের কাছ থেকে আমরা যা শিখেছি সেই সহজ জীবনবোধ ছড়িয়ে দেওয়া, সেই প্রয়াস সবাই মিলে, যারা শ্রোতা দর্শক, তাদের সহযোগিতা, এই প্রয়াসটা তাদেরও, শুধু আমাদের একার নয়। এই প্রয়াস অক্ষয় হোক এই আজকের অক্ষয় তৃতীয়াতে, এই প্রার্থনা করি। আজকের দিনে ভারতের কাছে, ভারতীয় সভ্যতা সংস্কৃতির কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। আজকের দিনে সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয়েছিল, পরশুরাম জয়ন্তী। আজকের দিনে আমাদের দশাবতারের ষষ্ঠ অবতার পরশুরাম, তার আবির্ভাব হয়েছিল। আজকের দিনে রাজা ভগীরথ ভাগীরথীকে আবাহন করে নিয়ে এসেছিলেন এই ধরাধামে। আজকের দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করে লাঞ্ছনা করার চেষ্টা করেছিলেন, পাশে এসে দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ, তার মান রক্ষা করেছিলেন। আজকের দিনে বৃন্দাবন থেকে সুদামা এসেছিলেন শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে অনেক বছর পর, অজানা একটা আশঙ্কা নিয়ে, যে সে তো বন্ধু তো অনেক বড় লোক হয়ে গেছে, বিশাল রাজা হয়ে গেছে দ্বারকার, আমাকে চিনতে পারবে কিনা। সেই শ্রীকৃষ্ণ তার পা ধুয়ে সেই জল খেয়েছিলেন, এবং সামান্য একটু চিড়ে সুদামার স্ত্রী পাঠিয়েছিলেন, সে যেটা বড় তৃপ্তি ভরে গ্রহণ করেছিলেন। সুদামা ফিরে গিয়ে দেখেছিলেন যে তার যে দরিদ্র ব্রাহ্মণ অবস্থা, সে দারিদ্র আস্তে 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 কেটে গেল, তিনি সচ্ছলতার মুখ দেখতে আরম্ভ করলেন, অর্থাৎ সেই সামান্য চিড়েটা অক্ষয় হয়ে গেল। আজকের দিনে গণেশ, শ্রী গণেশ, ব্যাসদেব দুজনে মিলে মহাভারত রচনা শুরু করেছিলেন। অক্ষয় হয়ে আছে এই মহাভারত রামায়ণ আমাদের সংস্কৃতিতে, আমাদের সভ্যতায়। সুতরাং আজকের দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ। মানুষ শুধু ভাবে সোনা কিনবো, সোনাটা থাকবে, আরো বাড়বে, টাকা ইনভেস্ট করব, শুধু এইভাবে ভাবলে আমাদের ছোট করা হয়। আজকের দিনে 4টে ধাম যাত্রা শুরু হয়, 4 ধামের, এবং গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদার, বদ্রীর বিগ্রহ ফিরিয়ে আনা হয় মূল মন্দিরে। যদিও এবছর নানা রকম প্রাকৃতিক কারণে কেদার এবং বদ্রীতে কয়েকদিন পরে ফিরিয়ে আনা হবে। যাই হোক, তো সেই অক্ষয় তৃতীয়া আজ বিশেষ দিনের সবাইকে আমার শুভেচ্ছা এবং নমস্কার জানাই। হ্যাঁ উমেশ, তোমার সাউন্ডটা বোধহয় অফ করা আছে, মিউট করা আছে। খুব সুন্দর বললেন মহারাজ। আমরা অক্ষয় তৃতীয়া বলতে ছোটবেলা থেকে যেটা বুঝে এসেছি সেটা হচ্ছে যে পয়লা বৈশাখের পরে একটা ওইরকম হালখাতার অনুষ্ঠান, কিন্তু এর যে সর্বাঙ্গীন দিক এবং এর যে তাৎপর্য সারা ভারতবর্ষের সংস্কৃতিতে, ধর্মে, সেটা আপনি খুব সুন্দরভাবে তুলে ধরলেন। আমরা আজকের যে অনুষ্ঠান স্বদেশ সেবক, সেই অনুষ্ঠানের প্রথম যে জিজ্ঞাসা মহারাজের কাছে রাখতে চাই। প্রথমে জিজ্ঞাসা করেছেন অভিষেক মুখোপাধ্যায়, তিনি মহারাজের কাছে জানতে চেয়েছেন, প্রণাম মহারাজ, যদি কোনো ব্যক্তি সবিকল্প সমাধি প্রাপ্ত হয়ে মারা যান, তাহলে কি নির্বিকল্প সমাধি এখনো লাভ করেননি বলে তাকে আবার ফিরে আসতে হবে? এটা জানতে চেয়েছেন অভিষেক মুখোপাধ্যায়। আজকের প্রথম জিজ্ঞাসা মহারাজের কাছে। ধন্যবাদ। হ্যাঁ, অভিষেক মুখোপাধ্যায়,
তুমি যে জিজ্ঞাসা করেছো, এটা এক কথায় এই মীমাংসা করা সম্ভব নয়। নির্ভর করে, ব্যক্তি বিশেষে নির্ভর করে, তার কোনো ভূমিকা আছে কিনা তার উপর নির্ভর করে, মহামায়া তার জন্য কিছু ভেবে রেখেছেন কিনা তার উপর নির্ভর করে। সবিকল্প সমাধির অবস্থা প্রাপ্ত হলেও তার এই শরীরের কোনো কর্ম এবং প্রারব্ধ আছে কিনা তার উপরে নির্ভর করে। সেই প্রারব্ধকে ভোগ করার জন্য তাকে তো অবশ্যই, যদি তার শরীর চলে যায় তাহলে তো অবশ্যই তাকে শরীর নিতে হবে। এই বিষয়গুলো আছে। আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে দুটো শব্দ আছে, একটা হচ্ছে অবস্থা এবং একটা হচ্ছে স্থিতি। অবস্থা থেকে অবস্থান্তর হয়, দশা থেকে দশান্তর হয়। আমরা যেটাকে ইংরেজিতে বলি কন্ডিশন, অর্থাৎ এখন এই রকম কন্ডিশন। এটা বাংলায় বলতে গেলে বলা যেতে পারে দশা, যেটা অনেকটা জ্যোতিষীরা ব্যবহার করেন। তোমার এই রাহুর দশা চলছে কি শনির দশা চলছে, দশা শব্দটা যে সবসময় নেগেটিভ তা কিন্তু নয়, কন্ডিশন। আমরা একটা দশার মধ্যে আছি, আমরা একটা অবস্থার মধ্যে আছি। এই অবস্থা সাময়িক, ক্ষণস্থায়ী, সুতরাং পরিবর্তনশীল। অর্থাৎ আজকে যে দশাতে আছি, আজকে যে অবস্থায় আছি, সেই দশা বা অবস্থা পরিবর্তন হতে পারে, এটা স্ট্যাটিক নয়। স্থিতি মানে স্থিতি, ব্যাস। সেখান থেকে আর স্থিতি অন্তর হয় না, অর্থাৎ চরম স্থিতি, পূর্ণ চৈতন্য স্থিতি। তাই সবিকল্প সমাধি, সেখানে কি আছে? বিকল্প আছে। বিকল্প কে? ইষ্ট। ইষ্টের সাথে কে আছে? আমি আছি। এই আমি মানে আমার একটা নাম রূপ পরিচয়, এবং ইষ্টের সাথে আমার একটা সম্পর্ক, অর্থাৎ একটা দ্বৈততা আছে। খুব যতই আমি আধ্যাত্মিক ক্ষেত্রে বা সাধনায় আমার অবস্থার উন্নতি হয়ে থাকুক না কেন, আমার মধ্যে তখনও একটা অজ্ঞানতার সামান্য পর্দা হলেও আছে। তাই জন্য অবস্থা যেহেতু, তাই অবস্থান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থিতিতে গিয়ে তখন আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ইনফ্যাক্ট তখন আর জন্ম মৃত্যু নিয়ে আর কোনো চিন্তার ব্যাপারও নেই। এমন নয় যে জন্ম আর হবে না, সেটা ঈশ্বরের ইচ্ছা হলে হতে পারে। এমন নয় যে সেই বিশেষ ভাবটিকে আবার শরীর গ্রহণ করতে হবে না। আমরা যদি দেখি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে কথা তিনি বলছেন নরেন্দ্রনাথ দত্ত সম্বন্ধে, ও সপ্ত ঋষির এক ঋষি, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ দর্শনে দেখছেন যে সমস্ত সরে গেল, সবাই যে যার নিজের নিজের অবস্থায় রয়েছে, একা নির্জন একটি উজ্জ্বল আলোকময় জায়গাতে নরেন সমাধিস্থ হয়ে আছেন। তাই সেইখান থেকেও কিন্তু তিনি এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ডাকে নেমে এসেছেন। কারণ তার মধ্যে তোমার আমার মতন আমি আর জন্মাবো না, আমাকে আর জন্মাতে হবে না, তো এইরকম ধরনের কোনো বৃত্তি নেই। জন্মাবো এটাও নেই, জন্মাবো না এটাও নেই। আমি ব্যক্তি নই, আমি অহং, এই নেগেশনটাও নেই। সুতরাং কিছুই নেই, শুধু স্থিতিতে আছেন। অতএব নির্বিকল্প সমাধিতেও যে আবার জন্ম হবে না তার কোনো মানে নেই। ভগবান বুদ্ধ স্বয়ং বলছেন তিনি ফিরে আসবেন, মহানির্বাণের পরেও মৈত্রেয়ী জাতক হয়ে তিনি ফিরবেন। শ্রীকৃষ্ণ নিজে বলছেন তিনি যুগে যুগে বারবার যখনই প্রয়োজন হবে, যখনই অধর্ম প্রবল হবে, তখন তিনি বারবার ফিরে আসবেন সাধুকে রক্ষা করতে, ধর্মকে রক্ষা করতে। অতএব সেই নির্বিকল্প ভূমি থেকেও কিন্তু পার্টিকুলার সেই পার্সোনালিটি ফিরে আসছে কিনা বড় কথা নয়, সেই নির্বিকল্প ভূমি থেকে অবতরণ হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। অতএব সবিকল্প সমাধিতে যারা পৌঁছেছেন, সে অবস্থায় যারা পৌঁছেছেন, তারা নানা রকম অবস্থার মধ্যে থাকতে পারেন। একটা লীলা অবস্থায় থাকতে পারেন, অর্থাৎ ইষ্টের সাথে তিনি যে একটা মধুর সম্পর্ক নিয়ে আছেন, এই সম্পর্কের মধ্যেই তিনি থাকতে চান। এরকম ধরনের কোনো কোনো ভক্ত আছেন সবিকল্প অবস্থায়। তাদের কারো কারোর ক্ষেত্রে বলা হয় বৈকুণ্ঠ অবস্থা লাভ করেছেন কেউ, কিংবা গোলক অবস্থা লাভ করেছেন। যেমন নারদ মুনি আদি যারা বিষ্ণুর ভক্ত,
তারা ওই বৈকুণ্ঠে বিষ্ণুর সেবা নিয়ে আছেন, তাতেই সেখানেই তারা আনন্দ, দ্বৈততাতেই আছেন। বিষ্ণুর সাথে এক হয়ে গিয়ে নির্বিকল্পতে যাওয়ার তাদের কোনো তাগিদও নেই, তারা এই মাধুর্য নিয়ে, এই দ্বৈততা নিয়েই তারা আনন্দে আছে। সুতরাং সেটাও হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সবিকল্প স্থিতিতে পৌঁছিয়ে তাদের এই সবিকল্প বুদ্ধিতে আটকে গেছে। এটা আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ আমাদের বলতেন যে অনেক সময় অনেক মহাসাধক তারা সবিকল্প সমাধিতে পৌঁছিয়ে তারা গুরুগিরি করতে আরম্ভ করে, এবং দেখা যায় তার যা ইষ্ট, তার নিজের যে সাধন পদ্ধতি, সেইটাই তিনি সবার উপরে চাপিয়ে দেন। তখন সেই ইষ্টকে নিয়ে, সেই রূপটা নিয়ে একটা সম্প্রদায় তৈরি হয়, কিন্তু প্রকৃত আধ্যাত্মিকতা সেখানে কিন্তু ক্ষতি হয়। প্রকৃত স্বভাবের যে উত্তরণ, প্রত্যেকে নিজের নিজের স্বধর্ম, নিজের নিজের ইষ্ট, নিজের নিজের স্বাধীন সাধনা নিয়ে যে এগোবে, সেটা কিন্তু হতে পারে না। তাকে আটকে যেতে হয়, বদ্ধ হতে হয়, এবং ন্যাচারালি এই ক্ষতিটা হচ্ছে বলে এই মহাসাধক যিনি এখন গুরু হয়েছেন তার উপর প্রারব্ধ আসে। তখন তার নিজেও যখন শরীর ছাড়েন, তখন এই যারা সমস্ত শিষ্য ভক্ত যারা কিছুটা ভুল দিশা পেয়েছেন, তাদের চাপটা তাকে নিতে হয়, এবং এই অবস্থা থেকে মুক্তির জন্য তাকে আবার জন্ম গ্রহণ করতে হয়। এবং অনেক এই শিষ্যরাও, ভক্তরাও, তারাও তার সাথে সাথে আসতে হয় তাদেরকেও, যাতে করে সংশোধন হয়। এই যে একটা জায়গায় আটকে দিয়েছিলেন তিনি, সংশোধন হয়। খেয়াল রাখতে হবে, আজ্ঞাচক্র যখন আমরা ভেদ করতে পারবো, বা আজ্ঞাচক্র যখন ভেদ হয়ে যায়, তখনই আমরা অহংকে অতিক্রম করি। যাকে অতিক্রম করি, সেইটা অতিক্রম করার আগে সবচেয়ে প্রবল থাকে, এটা খেয়াল রাখতে হবে। যেমন কেউ একজন অনেক দীর্ঘ অসুস্থতার পর শরীর ছাড়বেন, এটা অভিজ্ঞ ডাক্তাররা বুঝতে পারেন কখন, যখন দেখা যায় যে হঠাৎ তিনি বেশ উজ্জ্বল হয়ে উঠলেন, হঠাৎ তিনি বেশ সুস্থ মতন হয়ে উঠলেন, বেশ চোখ মুখ সুন্দর হয়ে উঠলো, এবং তিনি বললেন আমি আজকে ভালো আছি। অভিজ্ঞ ডাক্তার বুঝতে পারেন যে এবার যাওয়ার সময় হয়েছে। প্রদীপ নিভে যাওয়ার আগে ওই যে দপ করে একটু জ্বলে ওঠে, অহংও ঠিক তাই। অহং নিভে যাওয়ার আগে, অতিক্রম করার আগে দপ করে জ্বলে ওঠে। সুতরাং আজ্ঞাচক্রে যাদের স্থিতি হয়েছে, এবং তারপর যারা বুঝতে পেরেছেন যে আর নিজের পুরুষকার দিয়ে এগোনো যাবে না, এবার সমর্পণ হতে হবে। এবার কতদিনের সমর্পণ, তার ধৈর্য নেই, হয়তো জন্ম জন্মান্তর লেগে যেতে পারে। তখন কেউ কেউ, যেহেতু অহং আছে, চাহিদা তৈরি হয়ে যায়, নাম যশের প্রতি চাহিদা, মানের প্রতি চাহিদা, জনপ্রিয়তার প্রতি চাহিদা, নিজের যে কিছু সাধনা হয়েছে, কিছু সিদ্ধি হয়েছে, সেগুলো ডেমনস্ট্রেট করে মানুষকে মুগ্ধ করে দেওয়ার চাহিদা। সুতরাং তাদের আবার প্রারব্ধের মধ্যে পড়তে হয়। তো নির্ভর করে, তাই জন্য পুরো মানে উত্তরটা সবার জন্য একরকম হবে না, যে যেমন নির্ভর করে। যারা সেই ইষ্টকে নিয়েই আছেন এবং তার মধ্যে নিজেকে প্রজেক্ট করার কোনো চাহিদা নেই, তাদের আর জন্মান্তরের প্রশ্ন নেই। মানে অন্তত যারা জ্ঞানের পথে হাঁটছেন এবং একটা অবস্থায় পৌঁছে গেছেন, তারা জন্মান্তরকে কিন্তু ভয় পান না, অজ্ঞানতাকে ভয় পান। এই পার্থক্যটা বোঝার খুব দরকার। একজন কোনো মহাসাধক হয়তো নির্বিকল্প সমাধির আগে শরীর ছাড়বেন, বুঝতে পারছেন, তখন তাকে আবার যে জন্ম নিতে হবে এটা নিয়ে তারা তো দুশ্চিন্তা নেই। কিন্তু এই শরীরটার মৃত্যু হবে, আবার অপেক্ষা করে আবার মাতৃগর্ভে আসতে হবে, আবার একটা অন্ধকারের মধ্যে, আবার ভূমিষ্ঠ হওয়ার পর আবার বেশ কয়েক বছর লাগবে ধীরে 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 সেই সংস্কার জাগতে, বেশ অনেকটা সময় কেটে যাবে। ইতিমধ্যে হয়তো আরো কিছু কর্ম তিনি অজ্ঞানবশত করে ফেলবেন, যার জন্য নতুন নতুন প্রারব্ধ তৈরি হয়ে যাবে। এই জন্যই অনেক মহাসাধক কায়াকল্প করেন, যাতে করে মাঝখানের অজ্ঞানতার পিরিয়ডটা তাকে ভোগ করতে না, যাতে তার কন্টিনিউটি থাকে। আরেকটা শরীর গ্রহণ করেন বা নিজের শরীরকে আরো
ইয়াং করেন বা রিভার্স এইজিং করেন, যেটাকে রিভার্স এইজিং বলে। হয়তো প্রায় 100 বছর বয়স হয়ে গেছে, কিন্তু সাধনা করে 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 সেই শরীরের বয়সটাকে প্রায় 40-এর মতো নামিয়ে আনা, রিভার্স এইজিং বলে। এরকম তিনি করেন, কায়াকল্প বলে এগুলো। তার অনেক প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। এই জন্য এমন নয় যে তিনি জন্মান্তরকে পছন্দ করেন না। এই জন্যে জন্মান্তরের প্রসেসের মধ্যে দিয়ে যেতে গেলে অনেকগুলো বছর আবার এক অজ্ঞানতার মধ্যে কাটে, এবং এই অজ্ঞানতার মধ্যে আবার কিছু কর্ম এবং প্রারব্ধের বীজ বপন হতে পারে। অতএব খেয়াল রাখতে হবে, অজ্ঞানতাকে তারা এড়িয়ে যেতে চাবে, ওই অজ্ঞানতা পিরিয়ডটাকে। জন্মান্তর নিয়ে এমনি আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের এসকেপিজম কাজ করে, যা জন্মাতে চাই না। ভাবি এটা খুব আধ্যাত্মিক কথা বলছি বোধহয়। এটা এক ধরনের পলায়ন বৃত্তি, মানে জীবনকে ভালোবাসতে না পারার, প্রতি মুহূর্তে প্রকৃতি, এই জীবন, এই বর্তমান এই সময়ের প্রতি কৃতজ্ঞ হতে না পারার, তার যে একটা অক্ষমতা, না পারার পঙ্গুত্ব, সেখান থেকে আর জন্মাতে চাই না। এগুলো খুব একটা যে বৈরাগ্য থেকে আসে তা নয়। সাধক বা ভক্ত বলবেন, অজ্ঞানের মধ্যে আর জন্মাতে চাই না, যেন যখন একবার যেটুকু জ্ঞান আমার হয়ে গেল বা যেটুকু আমার উপলব্ধি হলো, সেটা রিটেন করতে পারি। শ্রীকৃষ্ণ যে বলেছেন অর্জুনকে, যোগক্ষেম বহন করি আমি, অর্থাৎ তুমি যদি একটু ঈশ্বর চিন্তা করে থাকো, একটু সাধনা করে থাকো, সেটা ক্যারি ফরওয়ার্ড হয়। এটা একটা আশ্বাস দিচ্ছেন তিনি, যে তুমি হয়তো মনে রাখতে পারবে না, কিন্তু ঠিক সময়তে সেটা ম্যানিফেস্টেড হবে। যতদূর পর্যন্ত তুমি এগিয়েছিলে তারপর থেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তুমি পাবে। অতএব এক কথায় উত্তর না দিয়ে, যেটা আমি বললাম, আশা করি বুঝতে পারলে, ডিপেন্ড করছে, নির্ভর করছে যে সবিকল্প অবস্থা। প্রথমত অবস্থা এবং স্থিতির মধ্যে পার্থক্য বুঝতে হবে। স্থিতি তো স্থিতি, ব্যাস। সেখান থেকে তার সেই জ্ঞান থেকে তার বিন্দুমাত্র কোনো টলে যাওয়ার সম্ভাবনা আর নেই। তারপর তিনি শরীর নিন না নিন, শরীর ইত্যাদি ইত্যাদি চিন্তার মধ্যেই তিনি নেই, তিনি রয়েছেন তার নিজের স্থিতিতে। তখন তাকে অবতরণ বলি আমরা। সেই ভাবপুঞ্জ থেকে তাকে যদি নিয়ে আসা যায়, আবার তাকে অবতরণ বলি আমরা। আর অবস্থাতে সামান্য একটু অজ্ঞানতা আছে, কিন্তু কেউ কেউ লীলাকামীরা মোক্ষকামী হয়, লীলাকামী হয়। লীলাকামীরা ইষ্টের সাথে, ভগবানের সাথে, প্রিয়তমর সাথে ওই দ্বৈত অবস্থাতেই থাকতে চান, এবং সেখানেও তাদের মধ্যে সূক্ষ্ম কারণ, যেখানে যেখানে ভগবানের যা লীলা হচ্ছে সেখানে তারা থাকতে চান। এই লীলাটাই তাদের চাহিদা, এটা তাদের ব্যক্তিগত চাহিদা নয়, আনন্দের। ভগবানও তাই চান, এবং আবার যদি ভগবান লীলা হয় তখন সেই লীলায় তারা ফিরে আসতে চান। এ কি আবার জন্মান্ত, এরকম ধরনের কোনো মানসিকতা তাদের মধ্যে নেই। আবার কেউ কেউ ওই মোক্ষপ্রাপ্ত অবস্থায়, অর্থাৎ যেখানে একটা অনন্ত স্বাধীনতা, যেখানে বৈকুণ্ঠ স্থিতি বলে বা গোলক স্থিতি বলে, মহাময়ী নারদের মতন, সেখানে যুগের পর যুগ অনন্তকাল ধরে সেই অবস্থাতেই থাকতে চান। সুতরাং ডিপেন্ড করছে, সেই অবস্থায় তারা ভালো থাকে। আবার কারুর কারুর মধ্যে আজ্ঞাচক্রে তিনি তার ইষ্টকে সবসময় পান, এই অবস্থায় তার মধ্যে অন্যান্য চাহিদা চলে আসে, ইষ্টকে সামনে রেখেও। তার অজ্ঞানতা আছে বলে তিনি মনে করেন এইবার আমায় গুরু হতে হবে। তার অজ্ঞানতা আছে বলেই তিনি মনে করেন এইবার আমি যেভাবে এগিয়েছি, এগিয়ে যে অবস্থায় পৌঁছেছি, আমি আরো অনেকজনকে সাহায্য করব সে অবস্থায় পৌঁছতে, এ তিনি মনে করেন। আরো একটা ক্যাটেগরি আছে, তাকে বলে বোধিসত্ত্ব। বোধিসত্ত্ব নিয়ে অনেক বর্ণনা অনেক জায়গায় তুমি শুনবে, কিন্তু আমাদের গুরু মহারাজ একটা চমৎকার উদাহরণ দিয়েছিলেন বোধিসত্ত্ব কনসেপ্টটাকে বোঝাতে। বোধিসত্ত্ব কেমন? যে তিনি একদম পূর্ণ জ্ঞানের দ্বার প্রান্তে এসে থেমেছেন। ইচ্ছে করলেই তিনি ক্রস ওভার করে চলে যেতে পারেন যে কোনো সময়, অপেক্ষা মানে সেটা সেই ক্ষেত্র প্রস্তুত হয়েই আছে, কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে তিনি সাহায্য করছেন আরো যারা 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 পথে আছে তাদের ওই চৌকাঠ পেরিয়ে যেতে। তার নিজের পূর্ণ জ্ঞানের থেকেও তার মধ্যে একটা করুণা কাজ করছে। এরকম মহাবলগীতেশ্বর, এরকম অনেকেই আছেন যারা ওই পূর্ণ বুদ্ধ স্থিতিতে নিজেরা না গিয়ে অন্যদেরকে
সাহায্য করছেন এগিয়ে দিতে চৌকাঠে দাঁড়িয়ে। একে বোধিসত্ত্ব স্থিতি বলে। এটাও কিন্তু এক ধরনের সবিকল্প অবস্থা, দ্বৈততা আছে এখানে, কিন্তু এটা একদম পুরোপুরি বহুজন সুখায়, বহুজন হিতায় দ্বৈততা। এই এই আবেগ থেকেই স্বামী বিবেকানন্দের মতন মহাপুরুষ বলতে পারেন, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একটা কুকুরও অভুক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি জন্ম নেব তাকে খাদ্য দিতে। এটা সেই স্থিতি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। হ্যাঁ, এইবারে উমেশ। হ্যাঁ মহারাজ, আমরা অভিষেক মুখোপাধ্যায়ের যে জিজ্ঞাসা তার মীমাংসা শুনলাম। এই সবিকল্প এবং নির্বিকল্প নিয়ে এর আগেও একাধিক আলোচনা এই প্ল্যাটফর্ম থেকেও হয়েছে, ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেল থেকে। আজকের যে দিকগুলো খুবই অনন্য লাগলো সেটা হচ্ছে এই বোধিসত্ত্ব, এই ব্যাপারটা আমরা আগে শুনিনি সেইভাবে, এবং একটা পরিষ্কার ধারণা হলো বোধিসত্ত্বের বিষয়টা নিয়ে। এবং এর আগেও নিয়তির যে আলোচনাটা এর আগের পর্বে আপনি করছিলেন, সেই নিয়তি বলতেও একটা নেগেটিভিটি বা আবার জন্মাতে হবে, এটাও একটা নেগেটিভিটি চলে আসে এইসব শব্দের মধ্যে। কিন্তু নির্বিকল্প স্থিতির পরেও মহাপুরুষ আবার জন্মাতে চান, কারণ জগৎ উদ্ধার বা জগৎকে সেই চেতনা উত্তরণের একটা তো লীলা বা যাই বলি আমরা একটা ইয়ে থাকি, প্রেরণা থাকি। যাই হোক, আমি আর তেমন কিছু বলতে চাইছি না। আমি পরের যে জিজ্ঞাসাটি রয়েছে সেটি দিগন্ত করবে, আমি দিগন্তকে বলবো পরের জিজ্ঞাসা যেটি আছে সেটি তুমি যদি মহারাজের সামনে উপস্থাপিত করো। হ্যাঁ, ধন্যবাদ উমেশ দা। পরের জিজ্ঞাসাটি করেছেন সব্যসাচী অর্ক। এই জিজ্ঞাসার থেকেই আমাদের আজকের অনুষ্ঠানের নাম হয়েছে স্বদেশ সেবক। তিনি জানতে চেয়েছেন বা প্রশ্ন রেখেছেন, প্রণাম মহারাজ, আজকের যুগে দেশ সেবক হওয়ার জন্য কি যোগ্যতা দরকার? সাধারণ মানুষ হয়ে কি দেশের সেবা সম্ভব? দেশকে ভালোবাসার পথ কি? মহারাজ যদি অনুগ্রহ করে এই জিজ্ঞাসাটাকে অ্যাড্রেস করেন। মহারাজ মিউট হয়ে আছে। হ্যাঁ, ধন্যবাদ দিগন্ত এবং সব্যসাচী অর্ক। আশা করছি তোমার বয়স অল্প, আমি ধরেই নিচ্ছি, কারণ তুমি এটাও ধরে নিচ্ছি যে তুমি নিজের জীবনে দেশের কাজে বা দেশের সেবায় উৎসর্গ করতে চাও, এই ভাবনায় রয়েছে। তা তুমি যদি আমার সামনে থাকতে তাহলে আমার সুবিধে হতো এই জন্যে যে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে পারতাম। কারণ মাঝে মাঝে জিজ্ঞাসাগুলো যখন আমি দেখি তখন আমি দেখি যে তোমরা শব্দ সম্বন্ধে খুব একটা সচেতন নও, অগোছালো শব্দ ব্যবহার করো। যেমন ধরো, সাধারণ মানুষ হয়ে কি দেশের সেবা করা সম্ভব? সাধারণ মানুষ মানে কি সব্যসাচী? কাকে তুমি সাধারণ মানুষ বলবে? সবাই তো সাধারণ, যদি তুমি সাধারণ দিয়ে বলো। মানে আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারি না। ধরো রেশন দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছো, দেরি হচ্ছে, আর তখন তোমরা গজগজ করছো, রেশনওয়ালাটাকে বকছো যে আমরা সব সাধারণ মানুষ এখানে লাইন এতক্ষণ দাঁড়িয়ে আছি। তা রেশনওয়ালাটা কি খুব অসাধারণ? হঠাৎ তখন ওই লাইনের মধ্যে সাধারণ হয়ে গেলে। ব্যাংকের ক্যাশিয়ারের সামনেও তুমি যখন লাইনে দাঁড়াও তখনই হঠাৎ তুমি সাধারণ মানুষ হয়ে যাও। বাসে যখন তুমি ওঠো তখন তুমি সাধারণ মানুষ হয়ে যাও, ট্রেনে যখন ওঠো সাধারণ মানুষ হয়ে যাও। এই সাধারণ মানেটা কি? অথবা ধরো তোমার মা তোমাকে বললেন যে ভাই আমি আজকে দেখ না, আমি বিছানা থেকে উঠতে পারছি না, আমার ওষুধটা শেষ হয়ে গেছে, তুই একটু গিয়ে প্রেসক্রিপশনটা নিয়ে একটু ওষুধের দোকান থেকে ওষুধগুলো নিয়ে আয় না। তখন তুমি বলবে দেখো আমার কিন্তু এখন মাতৃসেবা পাওয়ার যোগ্যতা তৈরি হয়নি, আমি খুব সাধারণ মানুষ, আমি আগে অসাধারণ হই, আগে মহারাজের কাছ থেকে জেনে নিই যে কি করলে যোগ্যতা তৈরি হয়, তারপর আমি তোমার ওষুধ কিনতে যাব। তুমি বলবে সাধারণ মানে কি? মানে তোমার খুব একটা ভালো রেজাল্ট হয় না, তুমি ক্লাসের মধ্যে নম্বরে হয়তো চরম একদম 99% তোমার আসে না, নাকি তুমি একদম চরম খারাপ সেরকমও নও, মাঝামাঝি কোথাও একটা আছো, সেই অর্থে সাধারণ। এই যে সাধারণ তকমাটা দিচ্ছ তুমি,
এই 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 তকমাটার মানেটা কি? অবশ্যই ছোটবেলা থেকে অনেকের মধ্যে অনেক প্রতিভার বিচ্ছুরণ দেখা যায়, কিন্তু এমন তো বহু বহু মানুষ আমরা দেখি পরার্থে জীবন দান করছে, তাদের মধ্যে আলাদা করে অসাধারণ কিছু নেই, শুধু এই আবেগটুকু ছাড়া, তাই না? ধরো যখন প্রথম লাট্টুকে নিয়ে আসা হলো ঠাকুর রামকৃষ্ণের সামনে, পরবর্তীকালে লাট্টু মহারাজ, তিনি তো একজনের বাড়ির একজন চাকর ছিলেন মাত্র, বিহারী, আর তার মাথা এতই নিরেট, তোমার ভাষায় সাধারণও নয়, যে ঠাকুরের মতন মানুষ, যে নিজে খুব একটা শিক্ষিত ছিলেন না, তাকে অবাক বোঝাতে গিয়ে পাগল হয়ে গেছে, বলছে ও আমার দ্বারা হবে না, ওকে আমি অক্ষর পরিচয় করাতে পারবো না। সেই লাট্টু ঠাকুরের কাছে থেকে মা সারদার সেবা করে জপ করে করে কোন স্থিতিতে পৌঁছে গেলেন, তার নাম দিলেন স্বামী বিবেকানন্দ অদ্ভুতানন্দ। অদ্ভুত এক ঠাকুরের অলৌকিক খেলা দেখা গেল সেখানে, কারণ সে সহজ ছিল, সরল ছিল, নিরীহ ছিল, এবং ঠাকুরের পূর্ণ যে আশীর্বাদ তার মধ্যে কাজ করেছে। তাহলে প্রথম কথা হচ্ছে এই সাধারণ মানুষ আমরা ইত্যাদি ইত্যাদি, এইসব সুইপিং জেনারেলাইজেশন, সবাই যেটা বলে সেইটা বলা বন্ধ করো, ভেবে বলো, বলো শব্দ বলো, ভেবে বলো কি বলছি আমি। আমাদের এতদিন যে এই যে আমরা আলোচনা করি, সৎসঙ্গ হয়, মূল তার মধ্যে থিমটা, বাদী সুরটা কি বলতো, যে আমাদের প্রত্যেকের মধ্যেই এক অসীম শক্তি রয়েছে, এক সম্ভাবনা রয়েছে, তাকে প্রস্ফুটিত করে তোলাই হচ্ছে জীবন। এরকম একটা সাধারণ মানুষ তো আমরা কেউই নই, তাহলে আমাদের প্রত্যেকের মধ্যেই এক অসাধারণ স্বাতন্ত্র্য রয়েছে, সেই স্বাতন্ত্র্যকে আবিষ্কার করতে হবে। তাই টিপিক্যালি ওই সাধারণ মানুষ গোছের টার্মিনোলজিগুলো ব্যবহার করা এবার থেকে বন্ধ করা। 2 নম্বর কথা, তোমার নিশ্চয়ই নিজেরই হাসি পাচ্ছে ভাবতে যে দেশ সেবক হওয়ার জন্য কি যোগ্যতা দরকার, এটা একটা কোয়ালিফিকেশন। আর দেশ সেবা বলতে তোমার চোখের সামনে ঠিক কি ছবিটা ভাসছে? ধরো আমাদের দেশের প্রচুর সৈনিকরা, তারা বর্ডার পাহারা দিচ্ছে প্রচুর জীবনের ঝুঁকি নিয়ে, অবশ্যই তারা দেশের সেবা করছে। কেউ হয়তো একটা লেখালেখি করে অনেক মানুষকে অনুপ্রাণিত করছেন দেশের ব্যাপারে, সংস্কৃতির ব্যাপারে, তিনিও তো দেশের সেবা করছেন। আমাদের যখন স্বাধীনতা যুগের আন্দোলনের সময় আমরা শুধু বিপ্লবীদের কাহিনী জানি, অবশ্যই জানা তো উচিত, কিন্তু কত মেয়েরা, কত নারীরা, কত মায়েরা, কত গরিব কৃষকেরা নীরবে পিছনে পিছনে কাজ করে গেছে তুমি জানো? যাদের ইংরেজ দের হয়ে যারা কাজ করছে, সমস্ত সৈনিকদের কাছে খাদ্য না পৌঁছয়, সেই যোগান বন্ধ করে দিয়েছে গ্রামের কৃষকেরা, তুমি জানো? বিপ্লবী ভাই তার বন্দুক লুকিয়ে রেখেছে, তার দিদি বা তার বৌদি, পুলিশ এসে সার্চ করে সেই ছেলেটাকে হাজার চেষ্টা করে খুঁজে পেল না, তুমি জানো? সেও কি একটা দেশের সেবা করছে না? সেই বৌদি জীবনে ঝুঁকি নিয়ে করছে না? আর সব দেশের সেবা মানে একটা পার্টিকুলার কোয়ালিফিকেশন দিয়ে, একটা পার্টিকুলার যোগ্যতা তৈরি করে, রেজিমেন্টেশন করে এগোতে হবে, সেটা কেউ কেউ এগোবে। যারা রজগুণে যারা এগোবে, যারা যুদ্ধ করবে সামনাসামনি বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে, রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবে, তারা, তাদের হাতে ডিসিপ্লিন থাকবে। আবার অনেকে থাকবে সামনে পেছনে, শুধু তাদের একটা সৎ আবেগ দরকার, দেশের প্রতি দায়বদ্ধতা থাকাটা দরকার। না হলে যে যেখানে আছে সে সেখানেই যদি একটু সৎ হয়, তাহলে তো সে দেশের সেবা করছে। আমি দেখছি যে অনেক ভিড় আছে, আমি যে স্টেশনে উঠবো ট্রেনে, সেখানেও কেউ দেখতে যাবেন আমি টিকিট কেটেছি কিনা, আর আমি যে স্টেশন থেকে স্টেশনে নামবো সেখানে 99% টাইমে কেউ দেখতে যায় না আমি টিকিট কেটেছি কিনা, অতএব টিকিটটা কাটলাম না। এটা হয়তো আমি করি, আর তুমি হয়তো মনে মনে ভাবো যে টিকিট লোকে দেখতে চাক বা না চাক, আমাদের দেশের ট্রেনের টিকিটের দাম পৃথিবীর সমস্ত দেশের টিকিটের দামের থেকে অনেক কম।
এই টিকিটটা আমি কাটবো সামান্যতম হলেও, যাতে এমনিতেই তো আমাদের রেলের মাঝে মাঝে অনেক লস হয়, অন্তত সেই লসটা আমি কয়েক পয়সা হলে কমাতে পারবো। তুমি যে যেখানে আছে, আমাদের দেশে যেখানে ধরো শিক্ষকরা মানে চাকরি পাচ্ছে না বলে অনশন করছে, আমি চাকরি পাইনি বলে অনশন করছে, বা আমার ডিএ বাড়েনি বলে অনশন করছে। আবার কোনো সন্ন্যাসী বারাণসীতে গঙ্গা সংস্কার করা হচ্ছে না বলে, কোনো অ্যাকশন প্ল্যান নেওয়া হচ্ছে না, গঙ্গা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, সেই প্রতিবাদে তিনি অনশন করছেন। তিনি কি পাবেন না পাবেন ভাবছেন না। কোনটা দেশের সেবা তুমি ঠিক করো। 100 দিনের বেশি তার অনশন করতে করতে তিনি শরীর ছেড়ে দিলেন, সরকার তাই কোনো প্রতিশ্রুতি দিতে পারলো না। তুমি ভেবে দেখো কোনটা দেশের সেবা। এটা 2 নম্বর কথা। অর্থাৎ তুমি একটা কিছু করছো, হয়তো পড়াশোনা করছো, হয়তো তুমি তোমার জীবনে হয়তো কোথাও একটা গিয়ে পৌঁছবে, দাঁড়াবে, তুমি যে কাজটি করবে সেখানে কোনোদিন কম্প্রোমাইজ করো না, অন্তত আপোষ করো না, অন্তত 100% সৎ থাকো। মনে করো যদি এক বিন্দুমাত্র দুর্নীতির প্রশ্রয় দিই, তাহলে আমি আমার দেশ মাতৃকাকে অপমান করছি, এটা অন্তত মনে করো। এবং একদিন যদি তুমি বিবাহ করো, তাহলে তোমাদের যার সাথে যে তোমার পার্টনার হবে, যে তোমার সঙ্গী হবে, তার মধ্যে যেন সেই প্রেরণাটা থাকে, এবং আগামীতে যে সন্তানকে নিয়ে আসবে তার মধ্যে যেন সেই প্রেরণাটা তুমি জাগিয়ে দিতে পারো। এটা তো একটা বিরাট কাজ। তার চেয়েও বড় কথা, শ্রী রমন মহর্ষি যে কথা বলেছেন, যে নিজেকে জানার চেষ্টা করাটাই গ্রেটেস্ট সার্ভিস টু ম্যানকাইন্ড। এই বিশ্ব প্রকৃতি, বিশ্ব মানবতা, বিশ্ব জগৎ, এই সমস্ত প্রতি সবচেয়ে বড় সেবা তখনই হচ্ছে যখন তুমি নিজেকে জানার চেষ্টা করছো। কারণ আস্তে আস্তে ধীরে 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 তোমার যত চেতনার বিবর্তন হচ্ছে, তত তুমি পজিটিভ হয়ে যাচ্ছো, তত তোমার কাছ থেকে অনেক কিছু পাচ্ছে এই সমাজ। তুমি চেষ্টা করো বা না করো, তুমি ছুটে ছুটে গিয়ে দেশ সেবার কিছু করতে যাও বা না যাও, তোমার উপস্থিতি চাই একটা বট গাছের মতন। আপনি সেই বট গাছটার উপস্থিতিটা, আপনি কত পশু পাখি প্রাণী প্রকৃতির উপরে একটা বিরাট পজিটিভ শক্তি হয়ে দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তুমি যত বড় বড় দেশপ্রেমিকদের জীবনী তুমি দেখো, কিভাবে শুরু হলো বিবেকানন্দের জীবন, দেশের সেবা করব তার কি প্রসিডিয়ার, তার কি প্রক্রিয়া, তার কি যোগ্যতা, এই ভাবতে ভাবতে আমি নিজেকে জানবো, আমি নির্বিকল্প সমাধিতে ডুব দেব, আমি সাধনা করব, এই ভাবতে ভাবতে। কেন? কারণ তোমার মধ্যেই রয়েছে তোমার দেশ, সেটাকে তুমি জানো। শুধু তোমার দেশ নেই, পুরো গোটা ব্রহ্মাণ্ড তোমার মধ্যে রয়েছে, সেটা তুমি জানো। এটাই তো মুশকিল হয়। আমি নিজেকে জানবো না, সেই পরিশ্রমটা করব না, অন্তর্মুখী হব না, এদিকে আমার একটা দেশ সেবকের সার্টিফিকেট দরকার। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বহু বেসরকারি প্রতিষ্ঠান, যেগুলোকে বলা হয় এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সরকার বাধ্য হচ্ছেন তাদের লাইসেন্স বন্ধ করতে। কেন? তারা কিন্তু খুব দেশ সেবা করছে, তারা দিকে দিকে জঙ্গলে জঙ্গলে গরিবদের মধ্যে প্রচুর সচেতনতা তৈরি করছে। সচেতনতাটা কি? যে তারা অত্যাচারিত। কাদের দ্বারা? শাসক শ্রেণীর দ্বারা তারা অত্যাচারিত। তোমরা দলিত, তোমরা অত্যাচারিত। কাদের দ্বারা? উচ্চবর্ণ হিন্দুদের দ্বারা তোমরা অত্যাচারিত। তোমাদের জন্য আমরা এত এত কিছু করছি, তোমরা শিক্ষায় দীক্ষায় বড় হয়ে তোমরা কি করবে? আলাদা রাষ্ট্র গঠন করবে। এই বেরিয়ে যাও এই অত্যাচারী ভারতবর্ষ থেকে। এই দেশ সেবা হচ্ছে। এবং কেন এটা সমস্যা? কারণ তারা কোনোদিন নিজেকে খোঁজেনি, তারা কোনোদিন ভারত এবং ভারতীয় সংস্কারের সাথে নিজের যে নারী যোগ, সেই যোগটা কোনোদিন তারা টের পায়নি। তাদের ব্রেন ওয়াশ করেছে কিছু কলেজের প্রফেসর, করে অজান্তেই তারা ইচ্ছে করে বদমাইশি করছে তা নয়, তারা মনে করছে আমরা একটা বিরাট মহান কাজ করছি। 90% তাই মনে করছে।
করে অ্যাকচুয়ালি তারা দেশটাকে টুকরো টুকরো করে দেবার, ভেঙে ফেলার কাজটা করছে। তুমি ভেবে দেখো সেই রকম দেশ সেবার দিকে যেন তুমি এগিয়ে না যাও। যদি তুমি নিজেকে না জেনে, নিজের সেন্টারটাকে না ধরে তুমি যদি ঝাঁপিয়ে পড়তে চাও, তাহলে তোমার এক্স্যাক্টলি এই হাল হবে। ভাববে যে কয়েকটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলেই বোধহয় দেশ সেবা হয়ে গেল। তুমি যেখানে আছো, আগে সেই জায়গাটা, তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে যখন কেউ বিপদে পড়ে, যাও তার পাশে গিয়ে দাঁড়াও। স্বামী বিবেকানন্দের কোনো কথা নিয়ে স্মরণ করতে করতে ভাবো এটা জীবনে বা যাপন করতে আরম্ভ করবো। সত্যের জন্য সবকিছুই ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না, মুখস্থ আছে তোমার নিশ্চয়ই। পালন করো সেটা, বা পালন করার চেষ্টা করো, বা নিজের কাছে অন্তত প্রতিশ্রুতিবদ্ধ হও যে আমি পালন করব। সেটা কি করো? আগে নিজেকে দিয়ে শুরু করো। পাড়ায় যে ধরো একটা পুকুর রয়েছে, বুঝে দিচ্ছে প্রমোটাররা, সেখানে ঘর বাড়ি করবে বলে, একটু যাও প্রতিবাদ করতে। হয়তো তুমি পারবে না, হেরে যাবে, কারণ ওদের অনেক ক্ষমতা হতে পারে, কিন্তু তুমি কি একটু চেষ্টা করো? পাড়ার অনেকের সাথে কথা টথা বলে, সবাই মিলে একটা চিঠি করে, ডেপুটেশন করে, একটা সই করে, একটু পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটিতে বা থানাতে একটা পেশ করতে পারে যে আমাদের এই পুকুরটা, এই পুরো এখানকার ইকো ব্যালেন্সটাকে ধরে রেখেছে, এ নষ্ট করে দেওয়া হচ্ছে। করো, এই তো তোমার দেশ, এই পুকুরটাও তো তোমার দেশ, তোমার পাশের গাছটাও তো তোমার দেশ, তোমার নিজের ভাষাটাও তো তোমার দেশ, তোমার নিজের আদর্শটাও তো তোমার দেশ। তোমার দেশ তোমায় কি শিখিয়েছে? তত্ত্বমসি, তুমি সেই তত্ত্ব নিজেকে জানো, এটাই প্রথমত শেখাচ্ছে তোমাকে। আর সেই জানতে জানতেই তো নিজের ইতিহাস মানে বাংময় হয়ে ওঠে, জ্যান্ত হয়ে ওঠে নিজের সংস্কৃতি, নিজের রুচি, সমস্ত কিছু। প্রথম আমাদের দর্শন, আমাদের ধর্ম, সেগুলোকে জানো, নিজেকে জানতে জানতে, শুধু শুধু কিছু কথা শুনে বা কয়েকটা পাতা পড়ে নয়। সুতরাং সাধনা, তার সাথে পরিব্রাজন। আগেকার দিনে ব্রহ্মচর্য আশ্রমের নিয়ম ছিল 12 বছর ব্রহ্মচর্য সাধনা করার পর ব্রহ্মচারীকে গুরু বলবেন, এইবার তুমি একা হাতে একটা ভিক্ষা পাত্র এবং একটা দণ্ড লাঠি নিয়ে পুরো পরিব্রাজন করো, 51 পীঠ দর্শন করে এসো, 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করে এসো। এই করতে কেন? এই পরিব্রাজন করতে করতে তিনি তার দেশকে জানবেন, যেটা এতদিন 12 বছর ধরে যেটা নিজের মধ্যে তপস্যা করে যে জ্ঞানটা হয়েছে, সেই জ্ঞানের প্রকাশটা তিনি দেখবেন, চাক্ষুষ দেখবেন তিনি, এবং উপলব্ধি করবেন, একাত্মতা বোধ করবেন। এই তার এডুকেশন তখন কমপ্লিট হলো, থিওরি থেকে প্র্যাকটিক্যাল। আমাদের দেশে যারা সভ্যতার এক একটা মাইলস্টোন, তাদের পরিব্রাজনটা দেখো, শ্রীরামচন্দ্রের পরিব্রাজন দেখো, সারা উপমহাদেশ তার বিচরণ ক্ষেত্র। তিনি যখন 14 বছর বনবাসে ছিলেন, তবেই তো অখণ্ড ভারতবর্ষ, যেটা আজকে আমরা বেশি বেশি শ্রীরামচন্দ্রের নামে বলি, এই একই একটা সাংস্কৃতিক সুরে তিনি বাঁধলেন। আচার্য শঙ্করকে দেখো, গৌতম বুদ্ধকে দেখো, চৈতন্য মহাপ্রভুকে দেখো, স্বামী বিবেকানন্দকে দেখো, আমার গুরুদেবকে আমরা দেখেছি বা তাকে তার মুখে শুনেছি, স্বামী পরমানন্দ 12 বছর একদম বালক অবস্থায় তিনি খালি পায়, একদম সহায় সম্বলহীন নিঃস্ব অবস্থায় শুধু ভারত ভ্রমণ করেছেন। মূলত গেছেন তিনি বিভিন্ন আশ্রমে, মঠে, গুহায়, মসজিদে, চার্চে, বৌদ্ধ মনাস্ট্রিতে, বিভিন্ন শ্মশানে, যত পেরেছেন তিনি ঘুরেছেন, দেখেছেন, মানুষের সঙ্গ করেছেন, সাধু সঙ্গ করেছেন। তার যে সাধনা, সেই সাধনার সাথে সাথে তার বাস্তব, তার যে প্রকাশ, সেটাকে উপলব্ধি করতে তবেই তিনি এক যুগান্তকারী, এক বৈপ্লবিক শিক্ষক, যিনি পথ প্রদর্শক, সেই জায়গাটায় তিনি অ্যাচিভ করতে পেরেছেন, সেই জায়গাটা আসতে পেরেছেন। অতএব নিজেকে জানো, তারপরে আপনি
তোমার দেশ তোমার সাথে কথা বলতে আরম্ভ করবে। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েও দেখেছি। আমরা ভাবি যে আমরা ঘরে বসে ইন্টারনেটে, হোয়াটসঅ্যাপে কয়েকটা বক্তৃতা শুনে আমরা খুব দেশ বুঝে গেলাম। কতটা তুমি বিহারে গেছো, কত তুমি উড়িষ্যাতে গেছো, কত তুমি তামিলনাড়ুতে গেছো, কত তুমি অন্ধ্রপ্রদেশে গেছো, পশ্চিমবঙ্গের কটা জেলাতে তুমি গেছো। এবং গেছো শুধু নয়, দেখো পরিব্রাজন এবং ভ্রমণ দুটো আলাদা শব্দ। তুমি ফ্যামিলির সাথে দার্জিলিং গেলে, দার্জিলিং গিয়ে তোমার নির্দিষ্ট জায়গা হোটেল টোটেল বুক করা আছে, তুমি 6.8 পয়েন্ট সাইট সিইং করলে, কোথাও তুমি গেলে না আসলে। জাস্ট তুমি কয়েকটা সেলফি তোলার এবং ছবি তোলার কয়েকটা মানে সাবজেক্ট পেয়ে গেলে মাত্র। সেই পাহাড়, সেই পাহাড়ি গ্রাম, সেখানকার মানুষের জীবনযাত্রা, তাদের রীতিনীতি, তাদের ধরন, তাদের দুঃখ কষ্ট, তাদের দারিদ্র তুমি কিছুই জানলে না। কিন্তু তাদের জীবনের হাসি, তাদের বিগ্রহ, তাদের দেবতা, তারা বৌদ্ধ ধর্মাবলম্বী না শিবের ভক্ত, তুমি কিছু নাকি কোথাও গিয়ে সব একই হয়ে গেছে, তুমি কিছুই বুঝলে না। কিন্তু কত ওই অঞ্চলে বৌদ্ধ আছে যারা ইন্দ্রকেও পুজো করে, আর তুমি শহরে শুনবে বৌদ্ধ ধর্ম আলাদা হিন্দু ধর্ম থেকে। কত মানে মানে গ্রামে গ্রামে প্রচন্ড বৌদ্ধ যারা গণেশের ছবি রাখে, তারা প্যাসেঞ্জার নিয়ে গাড়ি নিয়ে যখন বেরোয় গণেশকে আগে প্রণাম করে তাদের সামনে, তারা কিন্তু বৌদ্ধ। এইগুলো এইভাবে তোমার অভিজ্ঞতাগুলো হলে তুমি তখন আস্তে আস্তে দেশকে জানতে আরম্ভ করবে। থিওরির বাইরে, পণ্ডিতদের কচকচির বাইরে, লিখিত ইতিহাসের ভণ্ডামির বাইরে, তাই না? অতএব নিজেকে জানো, নিজেকে জানতে জানতে চারপাশটা একটু দেখতে আরম্ভ করো। একটু 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 গ্রামের দিকে চলে যাও মাঝে মাঝে একা একা, যেটা পরিব্রাজন কথাটা বলছি, বেড়াতে যাওয়া নয়, খোলা মনে একদম মন্দিরে দরকার হলে রাত কাটাবে, এক মুঠো মুড়ি খেয়ে থাকবে, কেউ হয়তো জোর করে বাইরে নিয়ে গিয়ে খাইয়ে দেবে, তাই খাবে। এইভাবে তবেই তবেই চিনবে দেশ, তবেই জানবে দেশ। তখনই বুঝবে যে এই ভারতবর্ষ শুধু একটা নিথর একটা মাটি নয়, এক সত্তা, এক শুধু সংস্কৃতি শুধু নয়, একটা সত্তা, এক মাতৃসত্তা। তখন তোমার সাথে তোমার দেশ কথা বলতে আরম্ভ করবে। আর তখন এই অহংটাও থাকবে না যে আমি স্বদেশের সেবক হব। মা যে সন্তানকে উপযুক্ত মনে করবেন তাকে যে কাজ করিয়ে নেবেন, এটা মায়ের কৃপা। আর কিভাবে করাবেন, কোন ক্যাপাসিটিতে করাবেন, সামান্যভাবে হয়তো করাবেন, বিশালভাবে করাবেন, সেটা তার ব্যাপার। তুমি যেটুকু করছো সেটুকু তুমি সৎ হও, তুমি যদি অন্তত নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করো যে আমি কোনোদিন আপোষ করব না, আমি সৎ থাকব, এবং আমি আমার নিজের সংস্কৃতি, নিজের ইতিহাস আগে স্পষ্ট করে জানবো, তার সাথে সাথে আমি সাধনা করব। আমাকে দেশকে জানতে হবে, তার জন্য যেমন পড়াশোনাও যেমন করব, বইও যেমন পড়বো, মহৎ জ্ঞানীদের সাথে যেমন আলাপ আলোচনা করব, শুনবো, তেমন আমি নিজেও প্রত্যক্ষ করব। যে ভণ্ড জ্ঞানী সে বলবে এই তো আমি বললাম, এই তো আমার বই, আর কি যাস, এটাই জেনে থাক। আর যে প্রকৃত জ্ঞানী সে বলবে শুনছো, জানছো, নিজে অভিজ্ঞতা নাও, মিলিয়ে নাও, না মিললে তোমার নিজের অভিজ্ঞতাকেই তুমি তাহলে তোমার সারথি করে এগিয়ে যাও। অভিজ্ঞতা যেন সৎ হয়, সে যেন কোনো আইডিওলজি দাসত্ব না হয়, কিছুটা প্রমাণ করতে হবে, সে দাসত্ব যেন না হয়। অতএব এইগুলো খেয়াল রাখবে। তুমি দেশকে ভালোবাসার পথ কি তুমি লিখেছো, আশা করি তুমি বুঝতে পারছো দেশকে ভালোবাসার পথ কি। আগে নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো মানে নিজের স্বার্থকে নয়, নিজের সম্ভাবনাকে, নিজের শক্তিকে। আর এই সাধারণ মানুষ এরকম ধরনের কিছু বুলি আওড়ানো বন্ধ করো। সাধারণ অসাধারণ নিয়ে মাথা ঘামিও না। তুমি দেখো তুমি কেমন মানুষ, তুমি দেখো তুমি কে। বহু সাধারণ মানুষকে দিয়ে বহু অসাধারণ কিছু হয়েছে।
কুরুক্ষেত্রের যুদ্ধে শিখণ্ডী একজন সাধারণ যোদ্ধা, তার কোনো দক্ষতাই নেই তেমন, কিন্তু তাকে দিয়ে একটা অসাধারণ কাজ হয়ে গেল, কিন্তু এটা অন্য কাউকে দিয়ে হতো না, অর্জুনের মতন বীরকে দিয়ে হতো না, শ্রীকৃষ্ণ স্বয়ং আর কোনো বুদ্ধি বার করতে পারতেন না। অতএব মহামায়া কাকে দিয়ে কোন কাজ করাবেন বা করাচ্ছেন বা করিয়েছেন সেটা তাঁর উপরে ছেড়ে দাও। তুমি নিজেকে তৈরি করো, তোমার দেশে, তুমি যদি দেশের কথাই ভাবো, তুমি নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখো, তারও ছেলেবেলা থেকে দেশের প্রতি যে আবেগ, সেটার জন্য তিনি কি করলেন? তিনি ভাবলেন আমাকে আগে সাধনা করতে হবে, আমাকে আগে গুরু খুঁজতে হবে, আমাকে আগে সাধুসঙ্গ করতে হবে, আমাকে নিজের মধ্যে নিজের এনার্জি তৈরি করতে হবে, তবে আমি বুঝতে পারবো এই সমাজে এবং দেশের প্রতি আমার যেটা আবেগ, সেটা আমি কিভাবে চ্যানেলাইজ করবো, কিভাবে সেটাকে আমি তৈরি করবো, আমার জায়গাটা কিভাবে তৈরি করবো। এবং আজীবন তিনি সাধক। যতদিন যতটা আমরা নেতাজির ইতিহাস জানতে পারছি, ততদিন শেষ পর্যন্ত তিনি একজন শুধু সাধক নয়, অত্যন্ত নিষ্ঠাবান সাধক। মাঝে মাঝে গিয়ে একটু টাইম পেলেন না, জব করলেন, তা কিন্তু নয়, নিষ্ঠা নিয়ে সাধনা করে যাচ্ছেন তিনি, যাতে তিনি আরো বলিষ্ঠভাবে দেশের যে তার যে নিজেকে সন্তান মনে করেন, তার দায়িত্ব পালন করতে পারেন। তিনি দেশ সেবকটা কোনো একটা পদ বলে মনে করেন না। তোমার এই যে লেখার ধরনটা, আজকের যুগে দেশ সেবক হওয়ার জন্য কি যোগ্যতা দরকার, অনেকটা আজকের যুগে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কি দরকার, মানে কি যোগ্যতা দরকার, কি কোয়ালিফিকেশন দরকার। আজকের যুগে আইপিএল এ ক্রিকেট খেলতে গেলে আমাকে কি কি করতে হবে, সেরকম বলার মতন অনেকটা, তাই না? এবং আবার বলছি, আজকের যুগ, এই শব্দবন্ধটার মানেটা কি? আজকের যুগ বলতে অর্থাৎ বিগত যুগে কি দেশ সেবক হওয়ার জন্য অন্যরকম কোনো যোগ্যতা ছিল? আবার বলছি, শব্দ নিয়ে একটু ভাবো। জাস্ট বাংলা কথা সবাই ব্যবহার করে বলে আমি আজকের যুগ বললাম। যুগ মানে কি? 12 বছর, কারণ 12 বছরকে যুগ বলা হয়, আবার কলিযুগও বলা হয়, 4টে যুগ মিলিয়ে মহাযুগ বলা হয়। তুমি কোন সময়েরটা বলছো, তার বৈশিষ্ট্যটা কি? আজকের যুগ মানে বলতে চাইছি সবকিছু টাকা দিয়ে হয়। অর্থাৎ আমি দেশ সেবক হব, দেশ সেবকের আমি ইয়ে পেয়ে গেলাম, লাইসেন্স পেয়ে গেলাম, এরপরে আমি দেশ সেবা করছি এবং আমি মাসে 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 সরকারের কাছ থেকে একটা দেশ সেবার জন্য টাকা পাচ্ছি, এরকম কিছু ভাবছো? নিশ্চয়ই নয়। এগুলো ইউনিভার্সাল। এর কোনো আজকের যুগ, গতকালের যুগ, আগামীর যুগ বলে কিছু নেই। নিজেকে জানো, জানতে জানতে মাটিকে জানতে পারবে, জানতে জানতে সংস্কৃতিকে জানতে পারবে, জানতে জানতে ইতিহাস জানতে পারবে, জানতে জানতে আগামী সম্ভাবনা জানতে পারবে, জানতে জানতে তোমার ভূমিকা জানতে পারবে। এটা ইউনিভার্সাল। এটা আজকের যুগে হবে, আগেকার যুগে অন্যরকম হতো তা নয়, আর আগামী যুগে এটা পাল্টে যাবে তা নয়, সর্বকালীন সত্য। এটা ছিল সব্যসাচী অর্ক জিজ্ঞাসা। আবার আমরা ফিরে যাই দিগন্তর কাছে। অসাধারণ মহারাজ, কেউই আমরা অসাধারণ নই, আমরা প্রত্যেকেই স্বতন্ত্র। আধ্যাত্মিক পথে এগিয়ে গেলেই প্রকৃত দেশ সেবা করা সম্ভব, সেই দিশায় মহাপুরুষরা দেখিয়ে যান। স্বামীজিও তার শিষ্যদের বলেছেন, পরার্থে নিজের জীবন বলি দিয়ে লোকের দূরে দূরে গিয়ে অভয়বাণী শোনা, প্রতিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। মহারাজ সেই দিকেই এগিয়ে যাওয়ার দিশা দেখালেন। আমি আর বিলম্ব না করে উমেশের কাছে চলে যাব পরবর্তী জিজ্ঞাসা রাখার জন্য। হ্যাঁ দিগন্ত, আমরা সবাই মুগ্ধ হয়ে মহারাজের মীমাংসা শুনছিলাম। এর পরের জিজ্ঞাসায় ফিরে যাচ্ছি। পরের জিজ্ঞাসা রেখেছেন অরিজিৎ দত্ত। তিনি মহারাজের কাছে জানতে চেয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে, একটু টেকনিক্যাল গন্ডগোল হয়েছিল মনে হয়, আবার বলছি, বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভালো মানুষের ক্ষেত্রে খারাপ কেন হয়, আর খারাপ বা অসৎ মানুষেরা খারাপ করলেও কেউ তার খারাপটা দেখতে পায় না কেন? এ বিষয়ে যদি কিছু বলেন মহারাজ, জানতে চেয়েছেন অরিজিৎ দত্ত। ধন্যবাদ উমেশ আর অরিজিৎ দত্ত, তোমার জিজ্ঞাসাটা পেয়েছি, যথারীতি কিছু মাথা মুন্ডু বুঝতে পারিনি,
কারণ ওই একই চয়েস অফ ওয়ার্ডস, যে শব্দগুলো তুই ব্যবহার করছে এগুলো ভেগ, এগুলো খুব ভেগ, অস্পষ্ট, অস্বচ্ছ শব্দ। যেমন ধরো ভালো মানুষ, ভালো মানুষ মানে কি, আমাকে ডিফাইন করো। আবার তুমি আমার সামনে থাকলে আমার সুবিধে হতো। ভালো মানুষ, অমুক লোকটা ভালো মানুষ মানে কি, আমাকে বোঝাও তুমি। সে ভালো মানুষ মানে, নমিতা দেবসেন একটা লেখা পড়েছিলাম অনেক বছর আগে। তিনি বলছেন যে মেয়েরা নির্বিচারে সবার কথা শোনে, সাত চরে রা নেই, সেই মেয়েদের আমরা বলি ভালো মেয়ে। আচ্ছা আচ্ছা, যে মেয়েরা জীবনে কোনোদিন কোনো একটা কিছু করতে পারবে না, কোনোদিন অন্যায়ের সামনে রুখে দাঁড়াতে পারবে না, সব হ্যাঁতে হ্যাঁ বলবে আর নাতে না বলবে, তাদের কিন্তু আমরা বলি ভালো মেয়ে। যারা একটু তেজি, যারা একটু বিদ্রোহী, একটু বিরোধী, তাদের খুব বদ বলি আমরা। আগে আগে ঠ্যাঙাতাম, এখন ওসব আর করা হয় না। এখন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাই, যাতে ওষুধ খাইয়ে তাকে নির্জীব করে দেওয়া যায়, যাতে এবার সে হ্যাঁতে হ্যাঁ বলে, নাতে না বলে। তাই তখন তাকে বলবো ভালো মেয়ে, ভালো ছেলে। তা তুমি ভালো মানুষ সংজ্ঞা দাও আমাকে, কারণ আমার কাছে ব্যাপারটা খুব মানে মানে খুব মানে গোলমেলে। এরকম ধরনের কোনো মানে লাইট অ্যান্ড ডার্কনেস, এরকম বাইপোলার জগৎ নয়। এইভাবে হয়তো সেমিটিক কালচার ভেবেছে, একদিকে গড আর একদিকে শয়তান, মাঝখানে কিছু কোনো শেডস নেই। এই যে ভিবজিওর এই যে সাতটা রং, আর কোনো রং নেই, শুধু সাদা আর কালো। ভারতবর্ষ কিন্তু এভাবে ভাবিনি। ধারাবি তোমার বস্তিতে, মুম্বাইয়ের বিখ্যাত বস্তি, একটা চোরের কথা জানি, শুনেছিলাম, সত্যিকারের, যে মহাচোর, বিখ্যাত চোর, পুরো বস্তির লোক জানে সে চোর। প্রত্যেকদিন সকালে সে চুরি করতে বেরোয়, তার চুরি করার নির্দিষ্ট এলাকা রয়েছে, কারণ সে একটা টিমের মধ্যে রয়েছে। সেই চোর কিন্তু বস্তিতে ওকে দেখলে যে সবাই নিজের জিনিসপত্র লুকোচ্ছে তা কিন্তু নয়, কারণ সে বস্তিতে চুরি করে না। নিজের এলাকার বাইরে যেখানে তার চুরি করার কথা, যেখানে তার বস ওস্তাদ তাকে চুরির দায়িত্ব দিয়েছে, তার বাইরে ও কোথাও চুরি করে না। ও দুটো সেট জামা কাপড়, একটা পরে যায় আর একটা কেচে মেলে দিয়ে যায়। এবং চুরি করার থেকেও যা কিছু রোজগার করে, সে প্রতিটি পয়সা পাই পাই করে বাঁচায়। কেন? তার বোনের বিয়ে দিতে হবে। সেই বোন আর মা ওই বস্তিতে একটা তাঁবুর মধ্যে ভেতরে থাকে, আর ও বাইরে মাদুর পেতে শোয়, বিড়িও খায় না, মদও খায় না, কোনো আজে বাজে সঙ্গে মেশে না, এবং বস্তিতে কোনো উৎসব অনুষ্ঠানে ও সব রকম ঝাঁপিয়ে পড়ে, সব রকম ভাবে সহযোগিতা করে। ও শুধু একটাই ভয়, চুরি করতে গিয়ে যদি কখনো পুলিশের কাছে ধরা পড়ে যায়, তাহলে ওর মা বোনের কি হবে। ওকে প্রতিবেশীরা এত ভালোবাসে, তুই চিন্তা করিস না, যতদিন তুই জেলে থাকবি আমরা দেখব। ওকে বলে, তুমি কি বলবে, খুব খারাপ লোক, হ্যাঁ, আমাদের আইনের চোখে বা ইয়ের চোখে খুবই মানে সে অন্যায় করছে। কিন্তু ভালো খারাপ ডিস্টিংশন তুমি করবে কি করে? সে একটা মূল্যবোধ নিয়ে চলে, চৌর্যবৃত্তিটা সে জানে, ওটাই সে শিখেছে, ওটাই সে করে, কিন্তু সেখানেও সে একটা মূল্যবোধ মেনটেন করে। সেই মূল্যবোধটা কি? যে আমি আমার নিজের জায়গাতে বস্তিতে আমি কারো চুরি করব না, আমি আমার এলাকার বাইরে আমি কখনো চুরি করব না, আমি যে টাকা রোজগার করব সেটা ওস্তাদের হাতে দিয়ে তার যে পার্সেন্টেজটা আমি দেবো, তার বাইরে আমি স্বাধীনভাবে এটাকে চুরি করে নিলাম সেটা করব না, পুরো টাকাটা যে আমি পাই, এই সমস্ত কিছু মেনটেন করে। এবং অতটা সে ত্যাগ স্বীকার করে, নিজের জন্য একটা নতুন জামাও কেনে না, নিজের একটা নতুন গেঞ্জিও কেনে না, যাতে করে বোনের বিয়েটাও দিতে পারে, খরচাটা দিতে পারে। তো তুমি কি বলবে? অতএব এই ভালো খারাপ এই শব্দগুলো দেখবে সংস্কৃত শব্দও নয়, আস্তি শব্দ। ভালো বলে কিছু দেখবে, তুমি বলে সৎ, নিষ্ঠাবান, সত্য, প্রত্যেকটা শব্দের নির্দিষ্ট মানে আছে, কোনো ভেগনেস নেই। প্রেমিক, সরল, নিরীহ, প্রত্যেক ছবি পেয়ে যাবে। কিন্তু ভালো বলতে তুমি কি ছবি পাবে? সাথে পাঁচে থাকে না, সবাইকে খুশি রেখে চলে, সবার সাথে হেসে কথা বলে, বলা যায় না কালকে কাজে লেগে যেতে পারে। আমাকে কেউ যা তা বলে গেল, আমি তাও তার সাথে গিয়ে হেসে কথা বলছি, বলা যায় না, লোকটার অনেক চেনা জানা আছে, যদি কোনোদিন কাজে লেগে যেতে পারে, লোকে বলবে আমি খুব ভালো লোক, কোনো শত্রু নেই, দেখো কত ভালো লোক। তার মানে আসলে আমি সুবিধাবাদী।
আসলে আমি নিজের আখেরটা নিয়ে সবসময় ভাবছি। অতএব এই ভালো লোক খারাপ লোক, ভালো লোকের খারাপ কাজ হচ্ছে, খারাপ হচ্ছে, এই রকম ধরনের অত্যন্ত শ্যালো চিন্তার আরো গভীরতা নিয়ে এসো। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, বুঝতে সুবিধা আমি কি বলতে চাইছি। সরসজ্জায় শুয়ে শুয়ে যখন ভীষ্ম চুপচাপ আছেন, তার চোখ ছলছল করছে, তখন তাকে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন যে কি হলো আপনার পিতামহ, আপনি কি যন্ত্রণায় কাতর? বলে না না, আমার নিজের শরীরে নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। আমি শুধু ভাবছি যে পাণ্ডবরা সারা জীবন ধার্মিক জীবন যাপন করেছে, কোনোদিন কখনো কোনো অন্যায় করেনি, সবসময় সৎ থেকেছে, তাদের তো সারা জীবনই তো ভুগতে হলো, দুর্ভোগ ভুগতে হলো। তো বনে বনে কত কষ্ট করে, কত দারিদ্র্যের মধ্যে, অত ভালো ভালো ঘরের ছেলে হয়েও তাদের কত ভিখিরির মতন জীবন যাপন করতে হলো। তাদের জীবনের শ্রেষ্ঠ সময়টাই, আজকে যখন যুদ্ধে জিতে ওরা রাজত্ব পেয়েছে, এখন তো বয়স হয়ে গেছে, মেন সময়টা, যৌবন সময়টা কষ্ট করেই তো কাটাতে হয়েছে। আর যারা অধর্মের পথে থেকেছে কৌরবরা, তারাই তো বেশ, এখন তারা হয়তো সব চলে গেল, ঠিক আছে, কিন্তু তাদের শ্রেষ্ঠ সময়টা তারা তো রাজসুখ ভোগ করেছে, যত পারো বিলাসী জীবন যাপন করেছে। এটা পিতামহ ভীষ্ম বলেছেন। ঠিক তুমি হয়তো এরকম ধরনের কিছু বলতে চাইছো, কিন্তু আমি বলবো, বা আজকে যদি আমরা অবজার্ভ করি, পর্যবেক্ষণ করি, তা সেই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন আমি জানি না, নিশ্চয়ই খুব সুন্দর একটা সদুত্তর তার মুখ থেকে বেরিয়েছিল। কিন্তু আমি বলবো যে আমরা যুধিষ্ঠিরকে দেখছি অজ্ঞাতবাসের 1 বছর যে অজ্ঞাতবাস, 14 বছর পর সেই অজ্ঞাতবাসের 12 বছর, অজ্ঞাতবাসের প্রাককালে তিনি তার মানে এক ধরনের পিতৃতুল্য বা পিতার মতন সেই বকধার্মিকের মুখোমুখি হয়েছে। কি পরিস্থিতিতে? যখন তার চোখের সামনে তার 4টি ভাই মারা গেছে সেই জলটা নিতে গিয়ে, সেই তাল, সেই লেকের জলটা নিতে গিয়ে, তার স্ত্রীও মারা গেছে দ্রৌপদী। ওই অবস্থায় তিনিও তৃষ্ণায় এত কাতর যে তিনি ভাইদের জন্য শোক করার মতনও তার অবস্থায় নেই, আগে জল দিতে হবে মুখে। সে অবস্থায় বকধার্মিক তাকে বলেছেন দাঁড়াও, অপেক্ষা করো, আগে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাও, তারপর তুমি জল পাবে। তোমার ভাইরাও একই ভুল করেছে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে জলটা নিতে গেছে, মৃত্যু হয়েছে। যুধিষ্ঠির তখন স্থির হয়ে দাঁড়ালেন। ওই প্রচন্ড প্রাণের একটা কষ্ট, জল নেই, পুরো শরীর, পুরো অস্তিত্ব যেন জল চাইছে, এবং তার প্রিয়তমা স্ত্রী এবং তার 4 জন ভাই মৃত অবস্থায় পড়ে রয়েছে। ওই অবস্থায় জটিল জটিল জিজ্ঞাসা বকধার্মিকের, দিন আগে না রাত আগে, এরকম ধরনের জিজ্ঞাসা, আর নানা রকম ধাঁধার মতন এক একটা জিজ্ঞাসা করছে। জীবনের সবচেয়ে আশ্চর্য কি? একটা জিজ্ঞাসা, আর ঠান্ডা মাথায় যুধিষ্ঠির প্রত্যেকটা যথাযথ উত্তর দিয়ে যাচ্ছে, ঠান্ডা মাথা। শেষ কন্ডিশন হলো যে ঠিক আছে, আমি সন্তুষ্ট তুমি যেভাবে উত্তর দিয়েছো। এবার 4 ভাইয়ের মধ্যে যে কোনো একজনকে তুমি বেছে নিতে পারবে বাঁচিয়ে তোলার জন্য, তুমি কাকে বাঁচবে? সঙ্গে সঙ্গে বললেন নকুল। বকধার্মিক আশ্চর্য হয়ে বললেন, তুমি ভীম কথা বললেন না, অর্জুনের কথা বললেন না, যারা এত কৃতি, এত বীর? যুধিষ্ঠির কি বললেন? বললেন আমরা 3 জন কুন্তির সন্তান, ওরা 2 জন মাদ্রির সন্তান, আমাদের 2 মায়ের অন্তত একজন করে থাকুক, আমি কুন্তির সন্তান আর নকুল মাদ্রির সন্তান। ওই অবস্থাতে, ওই চরম সংকটকালেও ওই রকম স্থির বুদ্ধি। এটা কি হলো? পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। কিসের পরীক্ষা? হস্তিনাপুরের রাজা হওয়ার যোগ্য। শুধু হস্তিনাপুরের রাজা নয়, ভূ ভারতের এক আদর্শ রাজা হওয়ার ইনি যোগ্য। এই পরীক্ষা কি তিনি এত সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারতেন যদি তিনি ওই 12 বছর বনবাসে না থাকতেন, যদি তার ছোটবেলা থেকে ওই যতুগৃহ থেকে, ওই পালানো থেকে শুরু করে ওই মোটামুটি গোটা যৌবন কালটা তাকে পাণ্ডবদের সাথে বা ভাইদের সাথে, কখনো মাকে নিয়ে, কখনো স্ত্রীকে নিয়ে ওই রকম অনিশ্চয়তার মতন করে তাকে ঘুরতে হতো চারদিকে। করতে করতে নিজের দেশকে যদি জানতে না পারতেন, নিজের মাটিকে, কত রকমের মানুষ
কত রকমের তাদের জীবনযাত্রা, কত রকমের তাদের সুখ দুঃখ যদি জানতে না পারতেন, তাহলে যুধিষ্ঠির কি অত বড় একজন ধার্মিক রাজা হতে পারতেন? তাই যুধিষ্ঠির কি তাহলে ওই তালে দাঁড়িয়ে ওইভাবে বকধার্মিকের প্রশ্নের উত্তর ওইরকম নিখুঁত দিতে পারতেন? অতএব উত্তরটা হলো, ভালো লোক বা ধার্মিক লোকের সাথে যখন আপাত দৃষ্টিতে মনে হয় খুব অধর্ম হচ্ছে, তখন আসলে কিন্তু সেটা ধার্মিক যিনি, তিনি পারেন তার থেকে শিখতে এবং নিজের ধর্মের সংজ্ঞাকে আরো চরম জায়গায় নিয়ে যেতে। তিনি চরম ওই সংকটকালেও যার বুদ্ধি স্থির, তিনি পারেন রাজা হতে, তিনি পারেন সেনাপতি হতে। যুধিষ্ঠির খুব ভালো যোদ্ধা ছিলেন না, কিন্তু অসাধারণ সেনাপতি ছিলেন, অর্গানাইজার। কাকে দিয়ে কোন কাজটা করাতে হয় জানতেন। আশা করি আমার যেদিকে যাচ্ছে আমার মীমাংসাটা তুমি বুঝতে পারছো। যে তুমি কি বলবে, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, এদের তুমি ভালো লোক বলবে কি? আমি তো বলবো না ভালো লোক, আমি বলবো এরা মহৎ, এরা ভালো মন্দির ঊর্ধ্বে, এটা একটা বিরাট আদর্শ। কিন্তু এদের জীবনে কত দুঃখ, আর এই দুঃখটা কি এদের ডিপ্রেসড করেছে? কোনোদিন ভাবতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছেন, তার স্ত্রী মারা গেছে এবং তার চোখের সামনে এক এক করে তার ছেলে মেয়ে মারা গেছে বলে ওষুধ খেতে যাচ্ছেন? বরং তুমি ভাবতে পারো তার মধ্যে থেকে আরো অদ্ভুত গান এসেছে, দুঃখের মধ্যে দিয়ে, বেদনার মধ্যে দিয়ে, বিরহের মধ্যে দিয়ে তিনি তার বিধাতাকে খুঁজেছেন। তুমি ভাবতে পারো বিদ্যাসাগর মহাশয় তিনি এতটাই দুঃখ পেয়েছেন। তোমার পণ্ডিত সমাজ থেকে কি হিন্দু সমাজ থেকে দুঃখের কথাটা ছেড়েই দিচ্ছি আমি, সেটা জন্য মনে মনে তিনি তৈরি ছিলেন। তিনি তার নিজের ঘর থেকে, তার বাড়ির লোকেদের কাছ থেকে, তার নিজের সন্তানদের কাছ থেকে তিনি যে দুঃখ পেয়েছেন, শেষ পর্যন্ত তিনি চলে গেলেন কারমাটার জঙ্গলে। কিন্তু একবারও ভাবলেন, একবারও আক্ষেপ করলেন যে আমি যে মানুষের জন্য এত কিছু করেছি ছেলেবেলা থেকে, যার বিনিময়ে শুধু দুঃখই পেয়েছি, আমার ভুল হয়েছিল, এবার শুধু নিজের জন্য করব? করেছেন সেটা তিনি কারমাটার জঙ্গলে গিয়েও সেখানে সেই জঙ্গলে মানুষদের সাথে তিনি তাদের জন্যও করে যাচ্ছেন, তাদের সহজ সরল যে প্রতিক্রিয়া, তাদের আনন্দ পাচ্ছেন। এই অভিজ্ঞতাগুলো, দুঃখের অভিজ্ঞতাগুলো, যেটা আপাত দৃষ্টিতে তোমার আমার মনে হবে খারাপ অভিজ্ঞতা, তাদের কিন্তু আরো সুন্দর করেছে, আরো সমৃদ্ধ করেছে। তারাই নিতে পারেন। অল্প শক্তি মানুষের দুঃখ নিতে পারে না। যত বড় হৃদয় তত দুঃখ জানিবে নিশ্চয়। কে বলেছেন? স্বামী বিবেকানন্দ বলেছেন। তার চেয়ে বড় ভুক্তভোগী আর কে? অতটা প্রাণ দিয়ে তিনি জগৎকে ভালোবেসেছেন, অতটা প্রাণ দিয়ে তিনি তার দেশকে ভালোবেসেছেন, অতটা প্রাণ দিয়ে তিনি তার ভক্ত, শিষ্য, তার বন্ধু, তার সাথে যাদের যাদের সংস্পর্শে এসেছেন প্রত্যেককে অতটা প্রাণ দিয়ে ভালোবেসেছেন। অনেকেই সে ভালোবাসার প্রত্যুত্তরে তাকে ঘৃণায় ফেরত দিয়েছে, অপমান ফেরত দিয়েছে, বিদ্রুপ ফেরত দিয়েছে, কটাক্ষ ফেরত দিয়েছে। আজও করে যাচ্ছে ভারতীয়রা, বাঙালিরা তাকে। বিবেকানন্দ কি একবারও, যতদিন তিনি ছিলেন শরীরে, একবারও কারো কাছে আক্ষেপ করেছিলেন যে আমি নিজের দেশের জন্য বা মানুষের জন্য এসব না করলেই ভালো হতো, কি পেলাম আমি? আক্ষেপ করেছিলেন কি? বরং তিনি রিয়েলাইজ করেছিলেন এটাই জীবন, এটাই তার খাদ্য হয়ে উঠলো, তার মধ্যে আরো শক্তি জাগানোর জন্য, আরো জেদ, আরো সংকল্প, আরো প্রতিজ্ঞা। মহৎ মানুষের সাথে যদি শুধু ভালো ভালোই হয়, তার মহত্ব কিসে প্রকাশিত হবে? এটাই তো আমরা ভুল করি, যে সবকিছুকে প্রোটেক্ট করতে হবে, যেন কোনো স্ট্রাগল করতে না হয়। এর মধ্যে অনেক সদ্গুণ আছে, চলো প্রোটেক্ট করি, যাতে নিজে নিজে কিছুই না করতে পারে, নিজের কাজটি, নিজের কুটুটি যাতে না নাড়তে পারে। এই প্রোটেক্ট করেই মানসিকতার পেছনে একটা কুটিল বুদ্ধি রয়েছে, যাতে এই আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে। তার মানে যদি যাই ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন শক্তি জেগে উঠুক, তাহলে তার যে একটা রোমাঞ্চ, তার যে একটা অভিযান, একটা পাহাড়ে চড়তে গেলে তোমার পা কাটবে, গর্ততে পা পড়ে যেতে পারে,
ক্লান্ত হয়ে হাঁপিয়ে পড়তে পারো, মনে হতে পারবে আমি আর যেতে পারবো না, মনে হতে পারে। আবার নিজেকে গুটিয়ে তুলতে তুলতে যখন পৌঁছবে তখন দেখবে এই যে কষ্টটা পেয়েছো, এই যে মাঝে মাঝে তোমার পা পিছলেছে, এটাও ওই অভিযানের আনন্দকে বর্ধিত করেছে, আরো বেশি তৃপ্তি দিয়েছে। মসৃণ কিছুই করতে হলো না, ফিসি দিতে দিতে তুমি পৌঁছে গেলে পাহাড়ের উপরে, তোমার মনেই হতো না তুমি একটা যাত্রা করলে, একটা অভিযান হলো, একটা শৃঙ্গ তুমি জয় করলে, তোমার মনেই হতো না। আর তুমি লিখেছো যারা বা অসৎ মানুষেরা বা খারাপ, যথারীতি খারাপ শব্দটা কোনো বেগ, কোনো মানেই হয় না, এগুলো বাংলা শব্দই নয়, আমরা মন্দ বলি। যাই হোক, খারাপ বা অসৎ মানুষেরা খারাপ করলেও বলতে চুরি করলে, ডাকাতি করলে, দুর্নীতি করলেও খারাপটা দেখতে পায় না কেন? দেখতে না পাওয়াই তো ভালো। সবসময় লোকের খারাপ দেখতে হবে কেন? আধ্যাত্মিক পথে গুরুরা সবসময় দীক্ষার পরে শিষ্যদের বলেন, কারো নিন্দা করো না, কারো দোষ দেখো না। কর্ম অনেকেরই অনেক দোষ আছে, দুর্বলতা আছে, তার মধ্যে লোভ আছে, তার মধ্যে ত্রুটি আছে, ভালনারেবিলিটি আছে, কর্ম অনেকেরই দোষ আছে, কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছে। বিশ্বাস রাখা, একদিন তার সুমতি হবে, একদিন তার বিবেক জাগবে, আমি দেখতে পেয়ে আমার কি সুবিধা হবে, বা তারই বা কি বিরাট অসুবিধা হবে। দেখতে পেয়ে ধরো তোমার কোনো একজন বড় সড়ো কোনো মন্ত্রী, সে দুর্নীতির দায়ে ধরা টরা পড়লো, তার বিরুদ্ধে তদন্ত দেখতে তো পাচ্ছি আমরা, কাগজে তো বিরাট বিরাট হেডলাইন, দেখতে পেয়ে কি সুবিধা হচ্ছে? আমরা হয়তো মূর্খের মতন তারপরে আবার তাকেই ভোট দিতে যাচ্ছি। নিজে তো আমরা কেউ তৈরি নই। শুধু সততা থাকলেই তো হবে না, আমাদের গুরু মহারাজ বলতেন তার সাথে সাহস দরকার, তাই সৎ সাহস দরকার। আমাদের দেশে কেন, পৃথিবীতে সৎ লোকের সংখ্যা কিন্তু বেশি, কিন্তু সৎ সাহসী, নিজের সততা নিয়ে সাহসী এবং অপর জায়গায় সেখানে প্রতিবাদ করে, যেখানে দেখে যে সততা থেকে বিচ্যুতি, তেমন খুব কম লোকই পাবে। তারা শত্রু হয়ে ওঠে, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়, তাদেরকে মেরে ফেলার চেষ্টা হয়। অতএব খারাপ লোকেরা, যে তোমার ভাষায়, কিংবা অসৎ মানুষেরা খারাপ করলেও যে দেখতে পাওয়া দরকার কি আছে? দেখতে পাওয়ার, তাদের ভালো মন্দ তারা বুঝবে, তাদের প্রারব্ধ। অতএব আমি কি তাই বলে সৎ থাকবো না, যেহেতু আমাকে তার জন্য কষ্ট পেতে হচ্ছে? তুমি নিজের কাছে এই প্রশ্নটা করো। অন্যরা কি করলো না করলো, মানে ভালো লোকেদের জীবনে খারাপ কেন হচ্ছে, খারাপ লোকেদের জীবনে ভালো কেন হচ্ছে, ওসব ভাবতে হবে না, আমি কি করছি। এবং ভালো খারাপ ওসব ছেড়ে দিয়ে যখন তুমি জানবে যে মূল স্রোতে যারা চলে তার থেকে আমি একটু ভিন্ন পথ নিচ্ছি, আমি একটা উজান স্রোত ধরছি, তখন বাধা বেশি। শ্রেয়াংশী বহু বিজ্ঞানী, শ্রেয় কাজে, ভালো কাজে, উৎস মুখে যেতে গেলে বাধা অনেক বেশি। তার জন্য তৈরি থাকো, নিজের মধ্যে শক্তি সঞ্চার করো, সাধনা করো, সেই উজানের স্রোত যেন ধরে থাকতে পারো, এক, এবং বাধাগুলো এলে যেন হাসি মুখে সেগুলো মোকাবিলা করতে পারো, দুই। এরপরে আমাদের পরের জিজ্ঞাসায় আমাদের নিয়ে যাবে উমেশ, তাই তো? হ্যাঁ মহারাজ, আমরা সবাই বিমোহিত হয়ে শুনছিলাম। তার সঙ্গে দুটো বিষয় একটু শেয়ার করব দর্শক বন্ধু শ্রোতাদের সঙ্গে, যে এইরকম ভালো খারাপের একটি আলোচনা মহারাজের কাছে আমরা শুনেছিলাম, সেইটি আবার জীবনের কথা দ্বিতীয় খণ্ডে সংকলিত হয়েছে। সেখানে মহারাজ বলেছিলেন যে আমরা ভালো খারাপের যে বিচার করছি, আমাদের তো জগৎ নয়, ঈশ্বরের জগৎ, ভগবানের জগৎ, সুতরাং আমরা কি ভগবানের ঊর্ধ্বে? এবং আরেকটা বিষয়, যে কিছুদিন আগে মহারাজ সকালে আলোচনা প্রসঙ্গে বলছিলেন যে মানুষের দুঃখ পাওয়ার প্রয়োজন আছে, দুঃখ পেলে তাহলে সে তার বিবর্তন হয়, চেতনায় আটকে থাকে না। তো এই দুটো শেয়ার করা প্রয়োজন বলে মনে করলাম, বলে কথা বললাম। এর পরের জিজ্ঞাসা করবেন দিগন্ত। আমি দিগন্তকে চাইবো যে পরের যে জিজ্ঞাসা সেটি সে উপস্থাপন করুক।
হ্যাঁ, আজকের যুগে সততা কি? হ্যাঁ, জিজ্ঞাসা করতে শুরু করো, দেখা যাচ্ছে হ্যাঁ, সবাইকে। পরে জিজ্ঞাসা করেছে মলয় দে, তার জিজ্ঞাসা, আজকের যুগে সততার কি কোনো দাম আছে? না, এটা মলয়দের জিজ্ঞাসা নয়, এটা স্কুল জিজ্ঞাসা লাইফ, করেছে স্কুল লাইফ। স্কুল লাইফ, স্কুল লাইফ, হ্যাঁ। স্কুল। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ দিগন্ত, এবং ধন্যবাদ স্কুল লাইফ। তোমার জিজ্ঞাসাতে বোঝা যাচ্ছে যে তুমি স্কুল লাইফেই সত্যি সত্যি আছো। ওই একই সমস্যা, তোমার ওই শব্দ নিয়ে সমস্যা। এই যে আমাকে আমাকে স্পষ্ট করে বলো, হে স্কুল লাইফ, যে আজকের যুগ মানে কি? তোমার স্কুলের যুগ মানে কত বছরের কথা তুমি বলছো? 12 বছর, 8 বছর, 4 বছর, 3 বছর? এই পশ্চিমবঙ্গ সরকার যতদিন ক্ষমতায় আছে, নাকি দিল্লি সরকার যতদিনের ক্ষমতায় আছে, নাকি পুরো কলিযুগ বলছো? পুরো যুগটা বুঝে গেছো তুমি? আর এই আজকের যুগে ধরো সততা কি কোনো দাম আছে জিজ্ঞাসা করছো, মানে কোনো একটা যুগে বেশি দাম পাওয়া যেত? ধরো রাজা হরিশ্চন্দ্র কোটি কোটি টাকা পেলেন, তুমি সৎ তাই জন্য 1 কোটি টাকা পেলেন সত্য যুগে। এটা খুব দারুণ যুগ, যে যুগে প্রকাশ্যে নারীকে বিক্রি করা হয় বাজারে। আজও নারী বিক্রি হয় বাজারে, নাবালিকারাও বিক্রি হয় বাজারে, কিন্তু সেটা প্রকাশ্যে নয়। কারণ এখন মানুষ অনেক বেশি এসব ব্যাপারে সচেতন, মানবাধিকার নিয়ে অনেক বেশি মানুষ সচেতন, তাই না? এগুলো হয় গোপনে গোপনে, আন্ডারগ্রাউন্ডে। তাহলে সেই সত্য যুগ মানে একটা মহান যুগ, আর এখন বড্ড খারাপ যুগ, এও একটা ন্যারেটিভ যেটা শিকার হয়েও না তুমি। তো আজকের যুগে মানে এটা কি? তাহলে মাঝে মাঝে তুমি সৎ সৎ হতে গিয়ে একটু বকুনি খেয়েছো নাকি? বা সৎ হতে গিয়ে মাঝে মাঝে তোমাকে টার্গেট করা হয়েছে যে এই স্কুল লাইফ বড্ড সৎ, তাই এর সাথে কেউ বন্ধুত্ব করবো না, এরকম কি হয়েছে? যদি সেই হওয়াতে তুমি ভয় পেয়ে থাকো, যদি মনে করো যে তুমি দাম না পেলে আর সৎ থাকবে না, তাহলে তুমি সৎ নও। যে সৎ সে কায় মনোবাক্যে সৎ, সে অনাপসী, সে সততার কোনো কন্ডিশন খোঁজে না। যে যদি লোকে বলে এই যে স্কুল লাইফ বড্ড সৎ, চলো স্কুল লাইফকে একটা সম্বোধনা দেওয়া হোক আজকে, স্কুল লাইফের আজকে বিশেষ স্কুলের অনুষ্ঠানে তাকে মঞ্চে তুলে তার গলায় একটা কিছু মালা পরিয়ে দেওয়া হোক, মেডেল দেওয়া হোক, হাতে একটা মানপত্র দেওয়া হোক। কেন? যে এ খুব সৎ। ধরো তুমি এই দামটা পেলে না, ধরো সবার কাছে তুমি জনপ্রিয়তাই হারালে, ধরো তখন তুমি ঠিক করবে যে আমি আর সৎ হব না, তাহলে কিন্তু তুমি সৎ নাও। সততা মানে সেটা নির্ভেজাল, নিঃশর্ত সততা, এটা খুব বোঝাটা খুব দরকার। তাই জন্যে তুমি আগে একটু ভাবো যে ধরো একজন মানুষ সৎ হবে কেন? কেউ যদি বলছে যে সদাচারী হও, সত্যকে ব্রতর মতন পালন করো, সত্য হচ্ছে কলির তপস্যা, কেন? তাহলে কি হবে? এখানে কোনো লাভ ক্ষতি নেই, এর এক উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি? এক শক্তি, সত্য একটা বিরাট শক্তি। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন, আমাদের চেতনায় সত্য যত প্রতিষ্ঠিত হয়, আমাদের সামর্থ্য তত বাড়ে। উদাহরণস্বরূপ, এটা এই কথাটা যদি আমরা উদাহরণ দিতে চাই, একটা উদাহরণ হচ্ছে, যার মধ্যে সত্য প্রতিষ্ঠিত, যিনি কখনো মিথ্যার সাথে আপোষ করেন না, দীর্ঘকাল সেইটুকু তিনি সবসময় পালন করে চলেন, তার কথা শক্তি বেশি। সে যখন কথা বলে অন্যরা বাধ্য হয় শুনতে তার কথা। মানল কি মানল না বড় কথা নয়, বাধ্য হয় শুনতে তার কথা। এই হচ্ছে সত্যের শক্তি। এই শক্তিটা আরো এগিয়ে গিয়ে তাকে সত্য দ্রষ্টা করে দেয়, তিনি সত্যময় হয়ে ওঠে। অর্থাৎ আমরা জীবনের যে উদ্দেশ্যকে খুঁজছি, সত্য খুঁজছি, ট্রুথ, তিনি তারই প্রতিমূর্তি হয়ে ওঠে। ঠাকুর রামকৃষ্ণ শুধু নরেন্দ্রনাথকে ভালোবাসতেন না, নরেন্দ্রনাথকে ভীষণ শ্রদ্ধা করতেন এই একটা কারণে, নরেন কখনো মিথ্যে কথা বলে না।
নরেন কখনো মিথ্যার আশ্রয় নেয় না। তাতে সুবিধে কি হবে? এই নরেন যখন একদিন পৃথিবীর সাথে কথা বলবে তখন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে শুনবে। তাই জন্যে তার কথার এত শক্তি থাকবে। সেই শক্তিটা কোত্থেকে আসছে? তার সত্যের প্রতি যে দায়বদ্ধতা, সত্যের প্রতি যে অঙ্গীকার, সেইখান থেকে আসছে। অর্থাৎ এমন হতেই পারে যে চারপাশে মেজরিটি মানুষ হয়তো ছোটখাটো বড় সড়ো মিথ্যা নিয়ে আছে, আর তারা তোমার সততার মূল্য দেয় না হয়তো। তা না দিক, তাতে কি হয়েছে? সততার কিন্তু একটা শক্তি রয়েছে। যেমন ধরা যাক, আমাদের গুরু মহারাজের উদাহরণ দিচ্ছি। গুরু মহারাজ একটা সময় চাকরি করেছিলেন কিছুদিন ইলেকট্রিফিকেশনের, তখন সুপারভাইজারের কাজ করতেন। বা গ্রামে 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 তখন পোস্ট লাগানো হচ্ছে এবং বৈদ্যুতিকরণ করা হচ্ছে, তখন তিনি সেই কাজে সুপারভাইজার ছিলেন। ওয়ার্কারদের নিয়ে ঘুরতেন, তাঁবু করা হতো, তাঁবুতে থাকতেন, সারাদিন পরিশ্রম করতেন, ওইভাবে চলতো। তার বয়স তখন 16-17, খুব বেশি হবে। আর তার যারা ওয়ার্কাররা যারা কাজ করছে তারা বেশিরভাগই তার থেকে অনেক বড়, 28, 30, 35, 36 এরকম বয়স। এবং তিনি তখন মোটেও গুরু নন, তিনি তখন মোটেও কাউকে নানা রকম আধ্যাত্মিকতা, ধর্ম, দর্শন নিয়ে যে খুব কথা বলছেন, জ্ঞান দিচ্ছেন, তা একেবারেই নয়। তিনি তার কাজে ডুবে আছেন। অথচ গুরু মহারাজ বলছেন, আমি তাঁবুতে ঢুকলেই সবাই বিড়ি লুকোচ্ছে, সবাই একটুখানি সোজা হয়ে বসছে। কি হয়তো খিস্তি দিয়ে কথা বলছিল, হঠাৎ আরেকজনের গাটা টিপে দিয়ে মানে চোখে এগিয়ে দিল, ওই দেখো রবীন্দ্র এসছে, এখন কথা, এসব কথা থাক। কি করে? কেউ তাদের শেখায়নি, কেউ তাদের বলেনি, উনি কিছু চাপিয়েও দেননি। এই হচ্ছে সত্যের শক্তি, এই হচ্ছে একটা অন্তরের একটা ঐশ্বর্য। তারা নিজেরাও জানে না তারা কেন এটা করছে। তাদের মধ্যে থেকে যে একটা সমীহ, এটি ভয় নয়। আলাদা করে শ্রদ্ধা বলা যাবে, কারণ শ্রদ্ধা বললে আমরা কিছু একটা কারণ দেখাতে পারি। এটা একটা সমীহ, ভেতর থেকে এটা আসছে তাদের মধ্যে, এই এই শক্তি। ভাস্করানন্দ সেই কথা বলছেন বারাণসীতে, দিনের পর দিন তিনি অসাধারণ বক্তৃতা করছেন, সেইখানে বসে আছেন। চৈতন্যদেব গুরু মহারাজের কাছে শুনেছি তিনি রোজ শোনেন, মন দিয়ে শাস্ত্র কথা শুনছেন। তা ভাস্করানন্দের চোখ এড়ায়নি যে একটা বেশ সুন্দর গৌর বর্ণ, লম্বা দীর্ঘদেহী একজন যুবক ছেলে বেশ বসে বসে শুনছে, তো বেশ আগ্রহ ছেলে, এক নিষ্পলক স্থির কেমন শুনছে। একদিন দেখি তো এ কেমন ছেলে। একদিন তিনি আহ্বান করলেন, কি গো, তুমি কিছু বলো, তুমি তো শুনছই শুধু। তখনই খুব বিনীত ভাবে বললেন, আমি আর কি বলবো, আমি তো শিখতে এসেছি, জানতে এসেছি। বলো না, তা বললে হবে না, তোমাকে দেখে মনে হয় তোমার মধ্যে অনেক মেধা আছে, জ্ঞান আছে, ভাবনা আছে, তুমি বলো। তখন ওই ভাস্করানন্দ খুব জোরে জোরে কথা বলতেন, বা যারা সাধারণত খুব পণ্ডিত মানুষ হন, তাদের কথা বলার একটা আর্ট রয়েছে। আর চৈতন্যদেব তখন একটা অন্য ভাবে রয়েছেন, তখন তিনি প্রায় আস্তে আস্তে ফিসফিস করে কথা বলতে আরম্ভ করলেন, এবং সে খুব সহজ সরল নিপাট ভক্তির কথা খুব ফিসফিস করে বলছেন তখন তিনি। অথচ রাস্তায় ঘাটে যত যে যেখানে চলে যাচ্ছিল দাঁড়িয়ে পড়লো। এমন না তারা শুনতে পাচ্ছে, তারা শুধু অনুভব করছে এই কথাগুলো আমাদের শোনা দরকার, কেউ একজন কথা বলছে, আমাদের শোনা দরকার। ভিড় জমে গেল কয়েক সেকেন্ডের মধ্যে ওখানে, সবাই কান পেতে আমাকে শোনার চেষ্টা করছেন কি বলছেন। এই হচ্ছে সত্যের শক্তি, এই হচ্ছে আধ্যাত্মিক শক্তি। আমরা তো মিরাকেল বলতে শুধুমাত্রই হাতে করে বিভূতি আনা ভাবি, বা শূন্য থেকে ম্যাজিক করে সূর্য বিজ্ঞান দিয়ে কি গন্ধ এনে দিলাম সেগুলো নিয়ে খুব আগ্রহ দেখাই। চোখের সামনে আমাদের জীবনে অনেক ধরনের মিরাকেল ঘটে যায়, আমরা টেরও পাই না। তারপরে আমরা ওই টাকনার মতন আমরা গল্প শুনতে চাই। তাই জন্যে সত্যের দাম খুঁজো না, সত্যের বিনিময় খুঁজো না। যদি সত্যকে তোমার জীবনে ব্রত করতে চাও না, তাহলে সত্য পথে থাকো, দেখবি কত আনন্দ সেখানে, দেখবি কত শক্তি সেখানে, দেখবি অনেক বাধা আসবে স্বাভাবিকভাবেই, অনেক বিঘ্ন আসবে,
কিন্তু আবার সত্যের এমন শক্তি, সেই বাধাগুলো কেটে যাবে, তুমি আরো শক্তিমান হয়ে উঠবে। শুধু একটা কথা, যেটা শাস্ত্র বলছে, আমাদের গুরু মহারাজ বলতেন, সত্যম বদ প্রিয়ম বদ। আমি সত্য বলছি মানে সবসময় অপ্রিয় করে বলতে হবে। আমি সত্য পথে আছি মানে মানুষকে আমায় কষ্ট দিয়ে বলতে হবে, কথাটা অফেন্ড করতে হবে। তা কেন? প্রিয় করে বলো, যাতে না লাগে। কারণ প্রেমও তো একটা শক্তি। হয়তো অপ্রিয় কথা আমাকে বলতে হবে কাউকে, এমন করে বলবো যাতে করে সে বুঝবে, অথচ সে আঘাত পাবে না। তাতেই তো কাজ হবে। খ্যার খ্যার করে যদি নিরস ভাবে তাকে যদি অপমান করার মতন করে আমি হয়তো সত্য কথাই বলবো, কিন্তু কাজ তো হবে না, সে তো বুঝবে না, তার তো রূপান্তর হবে না, তার জীবন তো পাল্টাবে না। অতএব সত্যের সত্য, সত্য, ট্রুথ ফর দ্য সেক অফ ট্রুথ, সত্যের জন্যই সত্য, কোনো দামের জন্য নয়, কোনো রেকগনিশনের জন্য নয়, কোনো পুরস্কারের জন্য নয়, কোনো প্রশংসার জন্য নয়, কোনো স্বীকৃতির জন্য নয়। সত্য স্বাধীন, একক, নিরালম্ব। আর কেউ মানলো কি মানলো না, আর কারোর সাথে তুলনা করে নয়। সবাই তো মিথ্যা পথে আছে, সবাই তো মিথ্যে কথা বলে, সবাই তো চুরি করে, সবাই তো ঘুষ নেয়। অতএব আমিও না, অতএব আমিও নই, আমি সবাই নই, আমি আলাদা। আমি আলাদা হতে চাই, আমি আলাদা সাঁতার কাটতে চাই, আমি আলাদা পথে চলতে চাই। তাই জন্য সত্যকে ধরে রাখার জন্যেও সাধনা দরকার। হ্যাঁ, এরপরের জিজ্ঞাসা। হ্যাঁ, খুবই ভালো মহারাজ। এরপরে জিজ্ঞাসা করার জন্য আমি উমেশ দাকে অনুরোধ করব। সুন্দর আলোচনা হলো স্কুল লাইফের জিজ্ঞাসা নিয়ে। এরপরে জিজ্ঞাসা দুটি আছে মহারাজ। এখন প্রথমে মলয় দে, উনি জানতে চেয়েছিলেন, প্রণাম মহারাজ, একটি জিজ্ঞাসা, শরীর ও দেহের মধ্যে কি কোনো পার্থক্য আছে? স্থূল শরীর বলতে যদি এই দেহধারীকে বোঝায়, তবে সূক্ষ্ম শরীর ও কারণ শরীর বলতে কি বোঝায়? বলা হয় স্থূল শরীরে যা যা হয় তা প্রথমে কারণ শরীরে হয়, তারপর সেটি সূক্ষ্ম শরীরে হয় এবং অন্তিমে তা স্থূল শরীরে প্রকট হয়। এটি যদি একটু বুঝিয়ে বলেন তো ভালো হয়। তার সঙ্গে এস কে সোম, তার একটি জিজ্ঞাসা আছে, আমরা একটু এক করে দিতে চাইছি। তিনি জানতে চেয়েছিলেন, আপনি প্রায়শই বলেন স্থূল সূক্ষ্ম কারণ, এই কারণ ব্যাপারটি ঠিক কি? দুজনের জিজ্ঞাসা। হ্যাঁ, ধন্যবাদ উমেশ। এস কে সোম, তাহলে আপনার জিজ্ঞাসার উত্তরটা একটু মানে ছোট করে দেওয়া যাবে, তাড়াতাড়ি করে দেওয়া যাবে। তাহলে স্থূল সূক্ষ্মটা আপনি বুঝে গেছেন, কারণটা আপনি বুঝতে পারছেন না। কারণ মানে বিচার, কারণ মানে ভাবনা। আমরা বলি না বারবার যে ভাবনা, ইচ্ছা, ক্রিয়া, সেই ভাবনা, বিচার মানে হচ্ছে কারণ। অর্থাৎ জগৎ প্রথমে, এই জগৎ, বিশ্ব সৃষ্টি, সংসার যা কিছু প্রথমে বিচারে আসে, ডিসক্রিমিনেশন, বিচারে, বুদ্ধিতে। তাই বিজ্ঞানময় কোষ, আমরা যদি ওপর থেকে নিচে ভাবি, আনন্দময় কোষ, তার থেকে নিচে বিজ্ঞানময় কোষ, তার থেকে নিচে মনোময় কোষ, তার থেকে নিচে প্রাণময় কোষ, তার থেকে নিচে অন্নময় কোষ। তাহলে বিজ্ঞানময় অ্যাসেন্ট যখন, ডিসেন্ট যখন হচ্ছে, তখন বিজ্ঞানময় কোষ। বিজ্ঞান মানে বিচার, বুদ্ধি, বুদ্ধি থেকে ইচ্ছা। তাহলে আশা করি বোঝা গেল যে কারণ মানে হচ্ছে বুদ্ধি বা বিচার। এবার মলয় দে, আপনি যে কথাটা জিজ্ঞাসা করেছেন, ঠিক উল্টোটা আপনি বললেন। যে আপনি জিজ্ঞাসা বলছেন যে বলা হয় স্থূল শরীরে যা হয় তা প্রথমে কারণ শরীরে হয়, তারপর সেটি সূক্ষ্ম শরীরে। হ্যাঁ, ঠিকই, আপনি ঠিকই বলছেন, আমি বুঝেছি ব্যাপারটা। হ্যাঁ, বলা হয় মানে এটাই সত্য, বলা হয় এটা আপনার জীবনে খুব সত্য। আপনি প্রতিনিয়ত আপনি মিলিয়ে দেখতে পারবেন। এবং এই নিয়ে আমি অনেক বক্তব্য বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময় আলোচনা এটা নিয়ে করেছি। কি করে এটা হয় যে আমরা আজকে বিচার করছি কিছু একটা বিষয় নিয়ে, যে অমুক জায়গায় একটা ফেস্টিভ্যাল হচ্ছে, সেই ফেস্টিভ্যালে অনেক ভালো ভালো সাহিত্যিকরা আসছে,
বক্তারা আসছে, সঙ্গীত শিল্পীরা আসছে, কে কে আসছে দেখ তো। আচ্ছা, কখন কখন হচ্ছে, টাইমিংটা কি, কটায় শুরু হচ্ছে, আমার অফিস কামাই হবে না তো, এগুলো বিচার। চল তাহলে যাওয়া যাক, অন্তত 3 দিন ফেস্টিভ্যাল, অন্তত একটা দিন যাওয়া যাক। ইচ্ছা, যাওয়াটা হলো ক্রিয়া। তাহলে এই যে মানুষের শরীর, যদি আমরা এরকম ব্যাক ট্র্যাক করি, তাহলে এই শরীরটা যেটা শিশুটা জন্মেছে সেটা ক্রিয়া, স্থূল, স্থূলের পশ্চাতে সূক্ষ্ম ইচ্ছা, আর ইচ্ছার পেছনে কি আছে, ভাবনা আছে, বিচার আছে। এইভাবেই এই সৃষ্টি, স্থিতি, প্রলয় সবকিছু চলছে ভাবনা, ইচ্ছা, ক্রিয়ার দ্বারা। এটা তো বোঝা খুবই সহজ, নিজেদের প্রত্যেকটা জীবনের প্রতিটি ক্ষেত্রে এটা আপনি মিলিয়ে নিতে পারেন। এটা আলাদা করে আর বোঝানোর দরকার নেই, এই বিষয় নিয়ে বহুবার কথা বলেছি। আচ্ছা, শরীর ও দেহের মধ্যে কি কোনো পার্থক্য আছে? সাধারণত আমরা সবদেহ বলি, অর্থাৎ শুধুমাত্র বডি সাধারণত বলি আমরা। তবে মাঝে মাঝে সেই বডির বাইরেও অতিরিক্তকে ব্যবহার করি, কিন্তু শরীরকে আমরা আরো ব্যাপক অর্থে ব্যবহার করি। যেমন ধরা যাক স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এই পুরো স্বভাবটাকেই আমরা একটা শরীর বলি। তাই জন্য যখন আমরা শারীরবিদ্যা বলছি, তখন কিন্তু আমরা ওই তার সাথে মন, হৃদয়, বুদ্ধি এগুলো যুক্ত করে দিচ্ছি। চিকিৎসা ক্ষেত্রে যখন আমরা চিকিৎসা করছি, একজন অভিজ্ঞ ডাক্তার খেয়াল রাখছেন যে এই ওষুধটার সাথে মনেরও সম্পর্ক তৈরি হয়, এটাতে ভাবনাতেও কাজ হয়, ইচ্ছাতেও কাজ হয়, রুচিতেও কাজ হয়, ঘুম হওয়া বা না হওয়াতেও কাজ হয়। অর্থাৎ মন এবং শরীরের এবং বুদ্ধির এবং বিচার এবং হৃদয় সবকিছু একসাথে কাজ হয়। সেই সবটাকে মিলিয়ে আমি বলছি শারীরবিদ্যা বা শারীর বিজ্ঞান। সাধারণত দেহটার ক্ষেত্রে আমরা সাধারণত ফিজিক্যাল ব্যাপারটাই বলি। আবার দেহতত্ত্ব যখন বলছি, তখন দেহের মধ্যে কি কি তত্ত্ব আছে যা আমাকে হায়ার ডাইমেনশনসে নিয়ে যায়, সেইটাকে বোঝানোর জন্য বলছি। সেই তত্ত্বগুলো কোনোটা ফিজিক্যালে রয়েছে, কোনোটা মিস্টিক্যালি রয়েছে, অর্থাৎ আধ্যাত্মিকভাবে রয়েছে, সূক্ষ্মভাবে রয়েছে, শক্তির ভাবে রয়েছে। আবার আমরা কখনো সমাজকেও শরীর বলি, দ্য বডি অফ দ্য সোসাইটি, সেই সমাজকে আমরা শরীর বলি। তনু থেকে তন্ত্র, তনু মানে শরীর। এখন সমাজতন্ত্র বলছি, গণতন্ত্র বলছি, এখানেও কিন্তু বডি অর্থে, শরীর অর্থে বলছি। সামাজিক শরীর, রাষ্ট্রের শরীর, জনগণের শরীর, এই অর্থে বলছি। তাহলে এইভাবে আমরা দেহ এবং শরীর মানে মাঝে মাঝে একই অর্থে ব্যবহার করি, আর মাঝে মাঝে দেহটাকে শুধু ফিজিক্যাল অর্থে ব্যবহার করি, আর শরীরটাকে আরো ব্যাপক অর্থে আমরা ব্যবহার করি। যাই হোক, আজকে অনেকটাই আমরা সময় পেরিয়ে গেছি, কিছুক্ষণ হলো। তাহলে আমরা আবার ফিরে যাই উমেশ এবং দিগন্তর কাছে। হ্যাঁ মহারাজ, আজকে আলোচনা হলো অনেকখানি এবং আপনি নানান বিষয়ে যে জিজ্ঞাসা তার মীমাংসা করলেন। আমাদের সময়ের দিকে তাকাতে হয়, আজকের যে সময় সেটা শেষের দিকে। আমি প্রণাম জানাবো মহারাজকে। আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিন আমরা এই সৎসঙ্গের আসরে মহারাজের সম্মুখে উপস্থিত হতে পেরেছি। আপনারা যারা দর্শক তারা মহারাজকে প্রত্যক্ষ করলেন। সবার প্রতি অক্ষয় তৃতীয়ার শুভ আশীর্বাদ বর্ষিত হোক এই কামনা করি। দিগন্তকে ধন্যবাদ জানাই, আজকে প্রথম অনুষ্ঠানে এসেছে। সকলে ভালো থাকবেন, সকলের শুভকামনা জানিয়ে সকলকে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। শুধু শেষ করার আগে আমি একটা কথাই বলবো, এই ইন্ডিয়ান মংসের সাথে মহারাজ যে অনুষ্ঠানগুলো হয়েছে সেগুলো যেমন ইন্ডিয়ান মংস ফেসবুক পেজেও দেখা যাবে, তেমনি আমাদের ইউটিউব চ্যানেল মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি, তার সেই চ্যানেলে ঢুকে লাইভ অপশনে গিয়ে অথবা প্লেলিস্টে গিয়ে আপনারা দেখতে পারেন ভিডিওগুলো। ইউটিউবে দেখার একটাই সুবিধা, ওখানে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা জিজ্ঞাসা এবং তার সাথে টাইমার দেওয়া আছে। ওই টাইমারে ক্লিক করলে আপনারা সঙ্গে সঙ্গে সেই জিজ্ঞাসায় চলে যাবেন এবং এতে করে দেখতে সুবিধা হবে। এই বলে আমি শেষ করব। সবাইকে নমস্কার।